তো হ্যাঁ, আমরা সবাই মুকিতকে চিনি ভালো মতো, বাট মুকিত তুমি মানে জেনারেল অডিয়েন্সের জন্য নিজের একটা ইন্ট্রোডাকশন দাও। সো আমার ব্যাকগ্রাউন্ডটা একটু ডাইভার্স ইন আ সেন্স যে আমি হচ্ছে আন্ডার গ্রাজুয়েট করলাম। সো নটরডেম থেকে হচ্ছে আন্ডার গ্রাজুয়েট করলাম হচ্ছে ব্যাঙ্গালোর ইউনিভার্সিটি ইন্ডিয়াতে, মাইক্রোবায়োলজি অ্যান্ড বায়োটেকনোলজির উপরে। তোমার হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিয়ান গভর্নমেন্টের আইসিসি স্কলারশিপ ছিল। আই হ্যাড দ্য বেস্ট টাইম অফ মাই লাইফ দে। দেন সেখান থেকে এক বছরের গ্যাপ নিয়ে তারপর হচ্ছে ইউনিভার্সিটি অফ প্যারিসে অ্যাপ্লাই করলাম সিনথেটিক অ্যান্ড সিস্টেমস বায়োলজিতে, সেন্টার ফর রিসার্চ ইন ইন্টারডিসিপ্লিনারি। তখন এটার নাম ছিল সিআরআই ইন শর্ট। এখন এটার নাম হয়ে গেছে লার্নিং প্ল্যানেট। ওরা অ্যাকচুয়ালি হচ্ছে এডটেক, মানে আইরনিক্যালি আমার আমার আলমা ম্যাটার এডটেকের দিকে খুবই ফোকাস হয়ে গেছে। এখন হচ্ছে তারা এখন লার্নিং প্ল্যানেট ইনস্টিটিউট নামে নিজেদেরকে সামনে নিয়ে আসছে। সো মাস্টার্স করার সময় আমি হচ্ছে বেশ কয়েকটা জায়গায় ইন্টার্নশিপ করার আমি সুযোগ পাই। আমি ওই সময় পুরা দমে বায়োটেক সায়েন্টিস্ট ছিলাম। আমার গোলটাও ছিল সর্ট অফ লাইক আই ওয়ান্ট টু বিকাম দ্য বিগেস্ট বায়োটেক এন্টারপ্রেনার অফ বাংলাদেশ। বেশ কয়েকটা জায়গাতে ইন্টার্নশিপ করার সুযোগ হয়, পার্টিকুলারলি তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে ইনস্টিটিউট পাস্তুর। ওই লুই পাস্তুরের মাইক্রোবায়োলজির জনক লুই পাস্তুরের ইনস্টিটিউট পাস্তুরে সিনথেটিক বায়োলজির উপরে আমার ইন্টার্নশিপ করার সুযোগ হয়। অ্যাট দ্য টাইম ইট ওয়াজ আ ভেরি, মানে স্টিল ইজ আ ভেরি মাচ ভেরি অ্যাডভান্সড অ্যান্ড মানে খুবই কাটিং এজ টেকনোলজি নিয়ে তখন কাজ হইতে এখনো হয়। ইফ ইউ গাইজ নো, 2019 সালে সিনথেটিক বায়োলজির সবচেয়ে বড় টেকনোলজি টুল যেটা ক্রিসপার ক্যাস নাইন টেকনোলজি, ওইটার উপরে নোবেল প্রাইজও দেওয়া হয়। লাকিলি আই ওয়াজ মানে ওয়ান অফ দ্য ফিউ অ্যামং মাই ক্লাসমেট যে অ্যাকচুয়ালি আমি তখন ক্রিসপার ক্যাস নাইনের উপরে তখন কাজ করার সুযোগ হয় আমার। সো উই ওয়ার ক্রিয়েটিং সিনথেটিক ব্যাকটেরিয়া, সিনথেটিক ভাইরাসেস, ক্রিসপার ক্যাস নাইন টেকনোলজি ইউজ করে উই ওয়ার সর্ট অফ লাইক ক্রিয়েটিং ফ্রাঙ্কেস্টাইন। আমরা নিজেদেরকে বলতাম প্লেইং উইথ গডস। ফর এক্সাম্পল, যে ভাইটামিন এর যে ডিএনএটা, ওইটা গাজর থেকে নিয়ে ব্যাকটেরিয়াতে ওইটা হচ্ছে ক্যাসেটের মতো করে জাস্ট দিয়ে দেওয়া। সো ব্যাকটেরিয়া স্টার্টেড টু প্রডিউস ভাইটামিন এ। মানে সাউন্ডস লাইক ভেরি সাইফাই, বাট ইট ওয়াজ অ্যাকচুয়ালি ভেরি সাইফাই অ্যাট দ্য টাইম। অ্যান্ড স্টিল আই থিঙ্ক লাইক এখন এই যে ম্যামথ, আমরা যদি যারাই জানি ম্যামথ আর কি, এই যে ওয়ান অফ দ্য এক্সটিংক্ট এলিফেন্ট স্পিসিস, এটা হচ্ছে কয়েক হাজার না কয়েক লাখ বছর আগে এক্সটিংক্ট হয়ে গেছিল। দ্যাট ইজ অ্যাকচুয়ালি কামিং ব্যাক উইথ দ্য হেল্প অফ সিনথেটিক বায়োলজি। সো ইনস্টিটিউট পাস্তুরে কাজ করার সুযোগ হয়। সেখান থেকে হচ্ছে ইএসপিসিআইতে আমি যাই। দেন ফ্রান্সের সবচেয়ে বড় আইজেম টিম। সো আইজেম নিয়ে যদি একটু ব্যাকগ্রাউন্ডটা বলি, সো আইজেম হচ্ছে ইন্টারন্যাশনাল জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার্ড মেশিনস কম্পিটিশন, যেটা প্রতি বছর এমআইটিতে হয় বায়োটেকনোলজিস্ট অ্যান্ড সিনথেটিক বায়োলজিস্টদের জন্য। দিস ইজ সর্ট অফ লাইক দ্য ম্যাথ অলিম্পিয়াড ফর বায়োলজিস্ট কিংবা জেনেটিক ইঞ্জিনিয়ার্স। অ্যান্ড আমি রিপ্রেজেন্টেন্ট, আমি আমি আই ওয়াজ ওয়ান অফ দ্য টিম মেম্বার্স। ফ্রান্সের সবচেয়ে বড় টিম যেটা প্যারিস বেতেনকোট টিম, and we won gold medal there. So that was one of the biggest turning point of my life at that time, personally and হচ্ছে আমার একাডেমিকলি কিংবা প্রফেশনালি বলি না কেন, বিকজ ওই আইজিএমের টিমে যখন আমি কাজ করি, ওই প্রজেক্টটা নিয়েই হচ্ছে পরবর্তীতে আমি একটা বায়োটিক স্টার্ট আপ দিই উইথ অল মাই টিমমেটস। আমাদের আরো 4-5 জন টিমমেট ছিল। আমরা হচ্ছে একটা বায়োটিক স্টার্ট আপ দিই। নাম হচ্ছে, প্রথমে নাম ছিল পিয়ার টু পিয়ার প্রোবায়োটিক, পরে হচ্ছে ওইটার নাম আমরা রিনেম করি ইউনিবায়োম। অ্যান্ড আমরা হচ্ছে উই গট অ্যাক্সিলারেটেড ইন ইন্ডিবায়ো ইউ, ওয়ার্ল্ডের একমাত্র ওই সময় দুইটা মাত্র বায়োটেক অ্যাক্সিলারেটর ছিল ওয়ার্ল্ডে। সরি, একই কোম্পানির দুইটা অ্যাক্সিলারেটর ছিল, ইন্ডিবায়ো ইউ ছিল এবং ইন্ডিবায়ো সান ফ্রান্সিসকো ছিল। যেহেতু আমরা ইউরোপিয়ান কোম্পানি ছিলাম, সো লাইক উই ওয়ার হোস্টেড ইন ইন্ডিবায়ো ইউ, যেটা আয়ারল্যান্ডের কর্কে ছিল। অ্যান্ড দেন হচ্ছে ওইখানে কাজ করার সুযোগ হয় প্রায় 1 বছরের মতো ওই বায়োটেক স্টার্ট আপ নিয়ে। বাট দ্যাট ডিডন্ট ওয়ার্ক আউট ইভেনচুয়ালি। দ্যাট ডিডন্ট ওয়ার্ক আউট বিকজ উই ওয়ার আ বাঞ্চ অফ সায়েন্টিস্ট। আমরা তাও মোটামুটি প্রায় $2-3 লাখ মতো আমরা রিস্ক করছিলাম। বাট ডিপ টেকে কাজ করা আর কনজিউমার টেকে কাজ করে কিন্তু এক জিনিস না। কনজিউমার টেকে লাইক উই ক্যান স্টার্ট উইথ আ ভেরি লো ক্যাশ অ্যান্ড খুব মানে রিসোর্স ইন্টেন্সিভ বিজনেস না। বাট ডিপ টেকের জন্য কিন্তু একটা সেট আপ লাগে,
ইউ টক অ্যাবাউট এআই কিংবা হচ্ছে সাইবার সিকিউরিটি কিংবা হচ্ছে বায়োটেক যাই বল না কেন, ইট রিকোয়ার্স সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ ম্যান পাওয়ার, ব্রেন পাওয়ার অ্যান্ড রিসোর্সেস, all these things, right? So idea was very promising, but eventually we now thinking retrospectively, I think we were ahead of our time. We wanted to actually engineer microbiome. So microbiome is actually a cluster of ব্যাকটেরিয়াস যখন হচ্ছে একটা জায়গাতে তারা একসাথে বসবাস করে, ওইটাকে হচ্ছে মাল্টিপল স্পিসিস ব্যাকটেরিয়া যখন একসাথে বসবাস করে ওইটাকে মাইক্রোবায়োম বলে ওই জায়গায়। আমাদের স্কিনের মাইক্রোবায়োম হয়, আমাদের গাটের মাইক্রোবায়োম হয়, আমাদের খাবারের মাইক্রোবায়োম হয়। ওয়ার্ল্ডের ইভেনচুয়ালি অ্যাকচুয়ালি 1/3 ফুড সবগুলোই হচ্ছে ফার্মেন্টেড ফুড। অ্যান্ড ফার্মেন্টেড ফুড অ্যাকচুয়ালি এই মাইক্রোবায়োমের জন্যই হচ্ছে ফার্মেন্টেশন প্রসেসটা হয়। এই যে আমরা সয়া সস বলি, এই যে আমরা বিয়ার বলি, আমরা হচ্ছে চিজ বলি, এই সবকিছুই কিন্তু এই যে আমরা শুটকি খাই, এই সবকিছুই কিন্তু হচ্ছে মাইক্রো মানে মাইক্রোবস এর দ্বারা ফার্মেন্টেড হয়ে তারপর কিন্তু আসতেছে। So the promise was very big. We want to actually engineer microbiomes to enhance the nutritional capacity of this food. But eventually that didn't work. As I'm saying, man, it was ahead of our time. Technologically, it was very tough, and also political, socio-economically, GMO অনেক বড় একটা ফিয়ার ছিল, রাইট? তো এখনো আছে eventually. So দ্য বিগেস্ট চ্যালেঞ্জ ওয়াজ যে আমরা যে ইঞ্জিনিয়ার্ড মাইক্রোবায়োমটা নিয়ে কাজ করবো, এটা অ্যাকচুয়ালি আমরা কন্টেন্ট করে রাখতে পারবো কি। সো নট গোয়িং ডিটেলস ইনটু দ্যাট রাউট। So eventually that didn't work out. মানে we learned in the most hard way যে অ্যাকচুয়ালি a group of scientists হইলে অ্যাকচুয়ালি লাভ হয় না। বিজনেস ওয়ার্ল্ড ইজ a very different beast, right? So হচ্ছে আমাদের মোটামুটি 1 বছর একটা রানওয়ে ছিল। আমাদের মধ্যে the smartest scientists didn't turn out to be the smartest business person. আমাদের অলমোস্ট প্রায় $2.5 মিলিয়ন একটা নিউট্রাসিউটিক্যাল কোম্পানি, নিউ ইয়র্ক বেস একটা নিউট্রাসিউটিক্যাল কোম্পানির সাথে একটা স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্ট লক করার কথা ছিল। অ্যান্ড ডিউ ডিলিজেন্স প্রসেসে আমরা হচ্ছে প্রায় 4-5 মাস ওখানে সময় দিয়ে দিই। অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য অনলি পার্টনার উই ওয়ার রানিং আফটার। Tanvir can actually relate to that bit, right? মানে রানিং আফটার ওয়ান সিঙ্গল B2B পার্টনারশিপে যেটা হয়। So eventually they actually offered us money with some in exchange of some equity, but আমার co-founder, I remember that was রাত্রে 4:30 বাসে ছিল। আমি আর আমার co-founder, ও বাসা ছিল, আমি আমার বাসা ছিলাম। We were having chats and হচ্ছে মেইল আদান প্রদান চলছে নিউ ইয়র্কের সাথে প্যারিসে। আমরা তখন প্যারিসে হোস্টেড ছিলাম। অ্যান্ড দ্য মেইল দে সেন্ট টু আস, তারা বললো যে X% অ্যামাউন্ট, সেটা অলমোস্ট লাইক হাফ এর মতো। X% অ্যামাউন্টের এগেনস্টে তারা আমাদেরকে এত টাকা দিবে। সো আমরা তো বাঙালি, উই নো লাইক ইটস অল হ্যাগেল অ্যান্ড নেগোসিয়েশন। আমরা তো মাছের বাজারে গিয়ে ছোট ছোট 10-20 টাকা জিনিসপত্রের জন্য আমরা নেগোসিয়েশন করি। সো দ্যাট ওয়াজ ভেরি ন্যাচারাল টু আস। বাট ওই সায়েন্টিস্টের কাছে, আমার ওই ক্লাসমেট কিংবা আমার টিমমেট, ওর কাছে অ্যাকচুয়ালি এটা সামথিং প্রবাবলি নিউ, অ্যান্ড ও খুব পার্সোনালি এটা নিয়ে নেয়। অ্যান্ড ওই এক মেইলেই হি সর্ট অফ লাইক মানে destroyed the মানে pull the plug, destroy that deal. And that was a very big blow back, because তার couple of months or year back মানে আমি হচ্ছে আমার ESPCI তেও আমার হচ্ছে একটা ইন্টার্নশিপ অফার, সরি পিএইচডির একটা অফার ছিল। সো জাস্ট ফর দ্য অডিয়েন্স টু নো, সো আমার ESPCI তেও আমার একটা ইন্টার্নশিপ ছিল। অ্যান্ড ESPCI is like one of the biggest fundamental physics and chemistry based research institute, not only in Paris, not only in France, but also in Europe. প্রায় 20টা প্লাস নোবেল লরিয়েট হয়তো আছে, ইফ আই রিকল কালেক্ট। স্টার্টআপে যাওয়ার একটা বড় কারণ ছিল যে আই নিউ দ্যাট মানে রিসার্চ করে আমার হয়তোবা আমি বাংলাদেশকে সেভ করতে পারবো না। মানে দেশপ্রেম অনেক বড় একটা ম্যাটেরিয়াল ছিল হয়তো আমার কাছে, ম্যাটার ছিল অ্যাকচুয়ালি আমার কাছে ছোটবেলা থেকেই। But then I thought a lot, কি করব না করব। I had some other ideas at the time. I was working on careerkey.com was one of that, and that is actually stemmed from seeing my problem and also relating to countryতে কি হচ্ছে না হচ্ছে, all that. So ব্যাটে বলে দুই মোটামুটি মিলে গেল। আমি বাংলাদেশে আসার আগে থেকে ওই প্রজেক্টটা নিয়ে কাজ করছিলাম। বাংলাদেশে আসলাম, I thought আমি 1-2 বছর একটা স্যাবাটিক্যাল একটা গ্যাপ নিব। স্যাবাটিক্যাল গ্যাপটার জন্য যখন বাংলাদেশে আমি আসলাম, তখন হচ্ছে ওই ক্যারিয়ার কি প্রজেক্টের
জন্য আমাকে ইউএসএইড এর সাথে সামহাও আমার একটা কানেকশন তৈরি হয় আমার পুরনো কিছু আরো প্রজেক্টের জন্য ইউএসএইড বাংলাদেশের সাথে। সো ইউএসএইড বাংলাদেশ অ্যাকচুয়ালি called me in their office to actually talk about my previous projects and what I'm doing and what not. কেউ নিশ্চয়ই আমার নামে ভালো কথা ওনাদেরকে হয়তো বলছেন, দে ওয়ার স্কাউটিং অ্যাট দ্য টাইম। ইউএসএইড হচ্ছে ওই সময় ওই হলি আর্টিজান অ্যাটাকের পরপরই বাংলাদেশের ইউথদের ফ্রাস্ট্রেশনকে মানে ঠিক করানোর জন্য মাল্টিপল অ্যাঙ্গেল থেকে প্রজেক্ট তারা তখন লঞ্চ করতে চাচ্ছিল, অ্যান্ড অল দিস প্রজেক্টস ওয়ার আমব্রেলা অ্যারাউন্ড আ প্রজেক্ট কল অবিরোধ। সো এখানে তারা হচ্ছে আমার মতো ইয়ুথ যারা অ্যাকচুয়ালি ইয়ুথদের ফ্রাস্ট্রেশন নিয়ে কাজ করছে ওরকম সবাইকে ডাকলো। সো আই ওয়াজ ওয়ান অফ দেম। আমি এখানে গেলাম। আমি এখানে গিয়ে ক্যারিয়ার কির আইডিয়াটা, সো ক্যারিয়ার কির আইডিয়াটা ছিল সর্ট অফ যে আমার বাবা একজন ডাক্তার অ্যান্ড হি পুশ মি টু বিকাম আ ডক্টর, মানে ফ্রম মাই চাইল্ডহুড। বাচ্চাকাল থেকে আমাকে হচ্ছে ডাক্তারি পড়ার জন্য মোটামুটি একটা পুশ উনি দিয়ে গেছেন, বাট আমি যদিও খুব একটা আমার ভালো লাগতো না। আই অলওয়েজ ওয়ান্টেড টু বিকাম ইঞ্জিনিয়ার, একটু ইঞ্জিনিয়ার, একটু সাইন্টিফিক কাজকর্ম করবো, নতুন নতুন জিনিসপত্র বানাবো। আই নিউ আই ওয়াজ এ বিল্ডার ফ্রম মাই চাইল্ডহুড। বাচ্চাকাল থেকে প্ল্যান প্রোগ্রাম ছিল যে বড় হয়ে আমি কি কি বানাবো। সো ওইটার জন্য আই কুড রিলেট যে আমার মতো এই প্রবলেমটা হয়তো বাংলাদেশে আরো অনেকেই হয়তো ফেস করে, বিকজ বাংলাদেশ আর এটাও জানতাম যে বাংলাদেশ অ্যাকচুয়ালি ছোট কোনো কান্ট্রি না, রাইট? ওয়ার্ল্ডের 8th or 7th লার্জেস্ট পপুলাস কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, কিন্তু এটা লেবার মার্কেটে কি ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া ছাড়া কি আর কোনো উপায় কি নাই? এবং ডাক্তার ইঞ্জিনিয়ার যদি আমি হই, ডাক্তারে তো অ্যাকচুয়ালি স্পেশালাইজেশন প্রায় 10-20টার উপরে আছে, ইঞ্জিনিয়ার হওয়ার স্পেশালাইজেশন তো আছে প্রায় 100টার মতো। কোনটাতে আমি যাব? এত বড় একটা লেবার মার্কেট, এটাতে হচ্ছে ক্যারিয়ার করার কোনো ধরনের একটা সেন্ট্রাল জায়গা নেই যেখান থেকে অ্যাকচুয়ালি আমাদের প্যারেন্টসরা এবং আমাদের স্টুডেন্টরা এভিডেন্স বেসড তার ক্যারিয়ার ডিসিশনটা তারা নিতে পারবে। সো ক্যারিয়ার কের আইডিয়াটা জন্ম এখান থেকেই। ইউএসএইড কে আমি পিচ করি আইডিয়াটা, অ্যান্ড দে লাইক ইট সো মাচ, তারা হচ্ছে ইমিডিয়েটলি ওটাকে ফান্ডিং দিয়ে দেয়। অ্যান্ড থ্যাংকস টু ইউএসএইড বাংলাদেশ, তাদের প্রায় 100K এর মতো, 100K ইউএসডির মতো তারা পুরো প্রজেক্টটাকে 2টা স্টেজে তারা অর্থায়ন করে 2018 এবং 19 সালে। অ্যান্ড হচ্ছে ক্যারিয়ার কি ডট কম এর তখন জন্ম হয়। সো ক্যারিয়ার কি ডট কম ইভেন্চুয়ালি যেটা দাঁড়ায় যে বাংলাদেশের লেবার মার্কেটে যত ধরনের চাকরি আছে, সেটা ফর্মাল হোক, ইনফর্মাল হোক, ব্লু কলার হোক, হোয়াইট কলার হোক, হাইলি টেকনিক্যাল হোক, কিংবা এন্টারপ্রেনারশিপ হোক, যেটাতে আমি যাইতে চাই, একদম অবজেক্টিভ ইনফরমেশন এখানে প্রোভাইড করা, যে ওইটা স্যালারি কত, কি কি ট্রেনিং লাগবে, চ্যালেঞ্জেস কি, সফট স্কিলস কি লাগবে, এটা নিয়ে কোথায় পড়াশোনা করানো হয়, ক্রেডেনশিয়াল কোথায় দেওয়া হয়, অল দিস প্রতিটা চাকরিকে প্রোফাইল করে 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 আমরা হচ্ছে এটা প্রোভাইড করি। অ্যান্ড দেন ইভেনচুয়ালি উই লঞ্চড ইট, অ্যান্ড এখন পর্যন্ত মোটামুটি প্রতি মাসে 40-45 হাজার ইউজার এখন ওইটা কনজিউম করছে, যদিও ক্যারিয়ারকে নিয়ে আমাদের ভবিষ্যতে অনেক প্ল্যান ছিল। বাট দ্যাটস হাউ আই অ্যাকচুয়ালি কেম ইন ফ্রম দ্য ওয়ার্ল্ড অফ বায়োটেক টু এডটেক। অ্যান্ড যখন ক্যারিয়ার কি নিয়ে যখন কাজ করি, তখনও অ্যাকচুয়ালি আমার রিয়েলাইজেশন এটা ছিল না যে এটা যে অ্যাকচুয়ালি এডটেক। At the end of the day, I just wanted to solve a problem, right? Solve a problem very close to my heart. I think like millions of Bangladeshi youth, তারা যে প্রবলেমটা ফেস করে ওইটাকে জাস্ট সলভ করতে চাইছিলাম। And then somehow I end up being in edtech. Yeah, so আপাতত মনে হয় এতটুকুই থাকুক, পরে আরো আলোচনায় যাব যে ওইখান থেকে এডটেক থেকে পরবর্তীতে কি কি হলো না হলো। So somehow ended up being an edtech, যদি বলো তুমি এখন কই আসছো সেটা জাস্ট। সো ক্যারিয়ার কিতে ছিলাম, দেন কোভিড আসলো, অ্যান্ড কোভিডের সময় হচ্ছে উই হ্যাড টু মুভ অন সর্ট অফ, কজ যখন আমরা এটা যে এডটেক ছিল, ওই রিয়েলাইজেশন অ্যান্ড ইভেন আমাদের আশেপাশে ইনভেস্টরদের মধ্যে রিয়েলাইজেশন, বাংলাদেশের ওভারঅল ইকোসিস্টেমে ওই রিয়েলাইজেশনটা তখন ছিল না। মানুষজন বুঝতো না যে আমরা যে এডটেক, এখন মানুষজন কিন্তু বুঝে, বিকজ দেয়ার আর সো মেনি এডটেক স্টার্টআপস ইন বাংলাদেশ। ক্যারিয়ার কি যে এডটেক আমরা নিজেরাও তো জানতাম না, ইনভেস্টররাও জানতো না। যেখানে পিচ করতে চাইতাম, খুব একটা বেশি জায়গায় যাইনি, 2-3টা জায়গায় অ্যাপ্লাই করছি, বাট মানুষজন খুব একটা বেশি জানতো না। ইউএসএড ওয়ান্টেড টু ফলো আপ, বাট হচ্ছে ইউএসএড এর গ্রান্টটা হচ্ছে একটু ব্যুরোক্রেটিক কারণে আমি একটু চাচ্ছিলাম যে অ্যাজ এ স্টার্ট আমার তো বিজনেস এন্টিটি, রাইট? গ্রান্ট মানি ইজ গ্রেট, বাট লাইক হচ্ছে উই নিড টু ক্রিয়েট আওয়ার ওন বিজনেস প্ল্যান, উই নিড টু পিভট টু আ বিজনেস। সো আমি একটু ডিলেমাতে ছিলাম। মিনওয়াইল কোভিড
চলে আসলো। সো কোভিড আসার পরে our co-founders thought like this is not the right time to work on that, and they wanted to move on, and we all agreed. We all moved on. Then I joined immediately after pandemic ended, almost, or it was ending. আমি হচ্ছে একটা কনসালটেন্সি ডেভেলপমেন্ট সেক্টরের সবচেয়ে বড় কনসালটেন্সি কোম্পানি, যেটা ইনোভেশন কনসাল্টিং, ওটাতে জয়েন করি অ্যাজ আ হেড অফ ডেটা অ্যানালিটিক্স অ্যান্ড এমার্জিং ফ্রন্টিয়ার্স, শর্টে ডাইভ। ইট ওয়াজ এ মার্কেট রিসার্চ পোর্টফোলিও, রাদার দেন ওইখান থেকে এমার্জ হয়ে রিসার্চ, প্রাইভেট সেক্টর রিসার্চ বিজনেস, টেকনোলজি বিজনেসের রিসার্চ করা, ওইটা নিয়ে হচ্ছে তারা কাজ শুরু করে আমাকে ফোকাস করে। আই ওয়ার্ক দেয়ার ফর 1 year। ওই সময় হচ্ছে আমি বাংলাদেশে বিভিন্ন টেক সেক্টরের পুরো মার্কেট ম্যাপিং যেটা, ওইটা আমি করি। ওই সময় আমি হচ্ছে আবার এডটেকের উপরে একটা আর্টিকেল লিঙ্কডইনে পাবলিশ করি, যেটা হচ্ছে 10 মিনিট স্কুলের আইমান অ্যান্ড অল দিস আদার পিপল, তারা হচ্ছে নট অনলি আইমান, বাংলাদেশ অন্যান্য এডটেকের শিখর শাহির ভাই, অ্যাঙ্কলেস ভেঞ্চার্সের বাংলাদেশের সবচেয়ে বড় ভিসি অ্যাঙ্কলেস ভেঞ্চার্সের রাহাত ভাই, তারা সবাই অনেক অ্যাপ্রিসিয়েট করে। অ্যান্ড বিকজ দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম ইন বাংলাদেশ কেউ হচ্ছে সিস্টেমিক ওয়েতে পুরো এডটেক সেক্টরটাকে ম্যাপ করছিল। মানে ওয়ান্স উই হ্যাভ এ ফ্রেমওয়ার্ক যে অ্যাকচুয়ালি হাউ টু ট্যাকল বাংলাদেশি এডটেক, ওইটা যখন সবার চোখের সামনে যখন আসে, তারপর হচ্ছে পিপল আন্ডারস্ট্যান্ড, ও আচ্ছা, লেটস ট্যাকল দ্যাট সেগমেন্ট অফ দ্য মার্কেট। ও আচ্ছা, আমাদের সেগমেন্টের সাইজ এত বড়, আমরা এই প্রবলেম নিয়ে আমরা কাজ করতে পারি। আমার কাজটার আগ পর্যন্ত দুই একটা ব্লগ ছিল, দুই একটা আর্টিকেল ছিল, বাট এরকম সিস্টেমেটিক ওয়েতে ফ্রেমওয়ার্ক করা ছিল না। দেন মিনওয়াইল ওটা যখন চলে, তখন হচ্ছে ইনোভেশনের রুবাইদ ভাই আমাকে অ্যাপ্রোচ করে, রাহাত ভাই উনাকে হচ্ছে আমার রেফারেন্স হয়তো দেয়, ইফ আই এম নট রং হিয়ার। দেন হচ্ছে রুবাইদ ভাই আমাকে অফার করে, আই জয়েন্ট ইনোভেশন আমি সব টেক সেক্টর ম্যাপিং এ কাজ করি। মিনওয়াইল আইমান 10MS থেকে তারা তখন হচ্ছে সার্চ, মানে সেকোইয়া ক্যাপিটাল ইন্ডিয়ার সার্চ প্রোগ্রামের জন্য তারা অ্যাপ্লাই করে, অ্যান্ড তাদের মধ্যে সম্ভবত সার্চ ওয়াজ, মানে সেকোইয়া ওয়াজ নট 100% অনবোর্ডেড ইয়েট। তারা একটা প্ল্যান চাচ্ছে, আজকে 10 মিনিট স্কুল ইজ ডুইং গ্রেট, বাট ভবিষ্যৎ কি অ্যাকচুয়ালি, ওয়াটস দ্য এখান থেকে বের হয়ে 10MS অ্যাকচুয়ালি কিভাবে এক্সপ্যান্ড করবো, অন্যান্য সেগমেন্টগুলোতে কিভাবে যাবে। তখন ওই আইমান সম্মত আমার এই আর্টিকেলটা লিঙ্কডইনে পড়ে, আইমান কল মি, ভাই একটু অফিসে আসেন, আপনার সাথে কথা আছে। অফিসে যাই একদিন, তখন মিরপুর ডিউচেস অফিস ছিল। তখন আমি আমার এডটেকের উপরে একটা সেপারেট মার্কেট থিসিস আমার প্রিপেয়ার করা ছিল, বাংলাদেশের লেবার ইকোনমি নিয়ে, আপস্কিলিং বিজনেস নিয়ে। ওইটা আমি পাবলিশ করি নাই, এখনো পাবলিশ করিনি। ওইটা আমি আইমানকে দেখাই। আইমান ওইটা দেখার পরে আইমান হচ্ছে, মানে they loved it. And then they took the elements from my edtech thesis and presented in front of Sequoia Capital India, and Sequoia Capital was sold, and eventually they got into search program. So 10 school Sequoia Capital search program এ যখন accepted হয়, তখন আইমান actually approach me and say, ভাই like please মানে let's work together. তখন হচ্ছে টু বি অনেস্ট 2021-22 সালের দিকে আই ওয়াজ ইন আ মুড টু এক্সিট বাংলাদেশ। আমি ভাবতেছিলাম যে আমি বাংলাদেশে ব্যাক করছিলাম অ্যাকচুয়ালি অনেক বড় একটা ড্রিম নিয়ে, যে এডুকেশন সেক্টরকে আমি, মানে বাংলাদেশে যুদ্ধ নিয়ে কাজ করবো, এডুকেশন সেক্টর নিয়ে কাজ করবো, আরেক জায়গায় চাকরি করবো। ওইটা মানে ইট ডিডন্ট এক্সাইট মি অ্যাজ মাচ অ্যাজ বিল্ডিং সামথিং, রাইট, আইদার ফর মি অর ফর সামওয়ান এলস। সো আই থট লাইক, আচ্ছা, বিফোর আই লিভ আই ওয়ান্ট টু গিভ মাইসেলফ অ্যানাদার চান্স। সো আমি বললাম, আচ্ছা ঠিক আছে, যাই, দেখি কি করা যায়। দেন 2022 সালের ফেব্রুয়ারিতে আমি হচ্ছে 10 স্কুলে জেনারেল ম্যানেজার ফর রিসার্চ অ্যান্ড অ্যানালিটিক্স, এই টিমটাতে আমি জয়েন করি। অ্যান্ড তখন থেকে এখন পর্যন্ত হচ্ছে 10 স্কুলেই কাজ করছি, বাট আই পিভটেড মাই পজিশন। আমি হচ্ছে এখন আমি এখন প্রোডাক্টের জেনারেল ম্যানেজার, অর জাস্ট আমি প্রোডাক্ট ম্যানেজার ফর আপস্কিলিং ভার্টিক্যাল, ওইটাতেই কাজ করছি এখন। হচ্ছে research and analytics is also part of my day-to-day work, but overall product business, user UX, এসব নিয়ে সবকিছু নিয়ে অ্যাকচুয়ালি কাজ করা হয়। সো ইভেন্চুয়ালি আমি স্টিল ইন এডটেক, বাংলাদেশে আছি। থাকার একটা বড় কারণ হচ্ছে আই ওয়ান্ট টু বিল্ড, অ্যান্ড আই থিঙ্ক আফটার ওয়ার্কিং অলমোস্ট ফর 1.5 years
more than 1.5 years at Tenmi School, this is the right time that we are building something আর কি। জাস্ট মানে আমাদের ফান্ডিং এর একটা ক্রাঞ্চ ছিল গত 1-1.5 বছর আগ থেকে। মানে আমরা চেষ্টা করছিলাম, ব্যাটে বলে মিলছিল না, সো উই ডিলেড দ্যাট ফান্ডিং রাউন্ড, বাট ইভেন্চুয়ালি এখন ফান্ডটা রেজ হয়ে গেল। উই ওয়ান্ট টু এক্সপ্যান্ড আওয়ার টিম, উই ওয়ান্ট টু ডু থিংস দ্যাট উই কুড নট ডু সাম মান্থস ব্যাক। সো ইভেন্চুয়ালি ওইসব সব কিছু নিয়ে কাজ করবো। এই জন্যই হচ্ছে মনে হচ্ছে যে মানে আই এম দ্য মোস্ট এক্সাইটেড। গত 1.5 বছরের মানে গত 1.5 বছর সবচেয়ে এক্সাইটেড আমি এখন। উই আর গোয়িং টু বিল্ড সামথিং নাও, বিল্ড সামথিং যেটা ক্যারিয়ার কিতে যেটা করতে পারি নাই, লেবার মার্কেট নিয়ে, ইউথদেরকে নিয়ে একটা কম্প্রিহেন্সিভ জব প্ল্যাটফর্ম বলা উচিত না, ট্যালেন্ট ড্যাশ ট্যালেন্ট জাম্প বোর্ড ফর বাংলাদেশি ইউথ, ওইটা নিয়ে কাজ করতেছি। সো স্টিল ইন এডটেক। তাহলে তুই শুরু করবি? হ্যাঁ, শুরু করি। So thank you, Mukit, for the introduction, and specifically এটার জন্য একটা স্পেশাল থ্যাঙ্কস যে আসলে তোমার মানে তুমি the way you have set yourself in the context এবং তোমার ক্যারিয়ার কি এবং তারপরে তোমার কাজ ইনোভেশন, যেটা দুইটার মধ্যে একটা কমন একটা প্যাটার্ন আছে। প্যাটার্নটা হচ্ছে যে তোমার you took something that is heavily unstructured and you try to put a framework on top of that. ক্যারিয়ার কি তোমার যেটা ছিল সেটা হচ্ছে যে you saw that the labor market in Bangladesh from a job seekers perspective it could be unstructured. You gave it a framework and you make that framework accessible to the people who are in need of that. তারপর হচ্ছে যে তুমি হচ্ছে তোমার টেক স্টার্টআপ ইকোসিস্টেমে you did the same thing, and so I think তোমার কাজ করার যে প্যাটার্নটার মধ্যে জিনিসটা খুব প্রমিনেন্ট, যে you build a framework first, then you attack the problem. And আরেকটা জিনিস যেটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে তুমি যেটা বলতেছিলে যে বিফোর ইউ ডিড দ্যাট নো ওয়ান হ্যাড ডান দ্যাট, অথচ this was probably one of the first things the other should have done. Basically, kind of coming up with this particular framework, এটা আসলে যে কোনো স্টার্টআপের একটা ডিউ ডিলিজেন্সের একটা মেজর পার্ট, and I think it's also a lesson for like বলতেছিলাম যে আমরা হয়তো আজকে স্টার্টআপ ইকোসিস্টেম নিয়ে কথা বলবো না, বাট তোমার পার্টিকুলার এইখান থেকে আসলে বোঝা যায় যে আসলে ল্যাক অফ প্রিপারেশনটা আসলে কতখানি ডিপলি রুটেড। বাট যেহেতু তুমি এখন এডটেক নিয়ে আসছো এবং এডুকেশন বাংলাদেশের হচ্ছে সবচেয়ে তুমি যেটা বলছো যে এটা এমন একটা পলিসি যেটা নিয়ে সবারই একটা ইনপুট আছে এবং হচ্ছে তোমার সবাই এটা নিয়ে কথা বলতে খুব ভালোবাসে, এবং আই থিঙ্ক এটা খুব যৌক্তিক একটা ব্যাপার, কারণ আমরা আসলে এত বেশি দরিদ্র একটা দেশ এবং কোয়াইট ফ্র্যাঙ্কলি স্পিকিং আমাদের আসলে একটা মানে আমাদের আসলে এডুকেশন ছাড়া অন্যদের সাথে এক্সেল করার জায়গা খুব কম। আমরা হচ্ছে আমাদের মানে আদার যেসব সেক্টর সেসব জায়গাতে আমরা কন্টিনিউসলি we got beaten by other powers, for example in cricket or cricket বলো। এবং lately I think this should be on record, lately গত 2 মাসে আমি একটা সার্ভে করি আর কি সাবকনসিয়াসলি, সেটা হচ্ছে আমি নোটিস করলাম যে অস্ট্রেলিয়াতে কিন্তু হচ্ছে মোটামুটি 4 বছর আগে থেকেই মোটামুটি যে আমাদের যে একটা পারসেপশন আছে যে বাংলাদেশের আরএমজি সেক্টর ওয়ার্ল্ডের সব এলিট সব রিটেলার সাপ্লাই করে, মোটামুটি গত 4-5 বছর আগে থেকে আমি দেখছি যে জিনিসটা মোটামুটি ডিসঅ্যাপিয়ার্ড। এলিট রিটেলার্স গুলোতে বাংলাদেশের প্রোডাক্ট আমি আর দেখি না। গত 2 মাসে আই শকিংলি ডিসকভার যে বাংলাদেশি প্রোডাক্ট ফাস্ট ফ্যাশনেও নাই এখন। তার মানে হচ্ছে যে মানে আরেকজনের মতো একটা ভয়াবহ একটা ডিপেন্ডেন্ট সেক্টর বাংলাদেশ, আমরা যেটার উপর খুব ডিপেন্ডেন্ট। আমরা ওইখানেও ডেফিনেটলি সামথিং হ্যাড হ্যাপেন্ড, কারণ আগে প্রিভিয়াসলি হচ্ছে মানে আই ওয়াজ বোম্বার্ডেড বাই মেড ইন বাংলাদেশ ট্যাগ, এবং সেই জিনিসটা এখন অ্যাবসলিউটলি ডিসিপেটেড, হরিফাইং। সো হয়তো বাংলাদেশ উইল কাম ব্যাক, বাট দ্য থিং ইজ উই হ্যাভ বিন বিটেন, এন্ড আমাদের আসলে ফাইট করার কাইন্ড অফ একটা মাত্র ওয়েপন হচ্ছে আসলে সেটা হচ্ছে একটা প্রপার একটা এডুকেশন, এবং we all are the result of the education we had and that was provided by Bangladesh, definitely. এবং হচ্ছে তোমার I think from that perspective সবাই মনে করে যে না আমার এখানে একটা ইনপুট থাকা দরকার, সবাই জিনিসটাকে পার্সোনালি নেয়। কামিং ব্যাক টু দ্য
coming back to the problem of designing an edtech product in Bangladesh. Now, যখন আমরা edtech, আমরা এডুকেশনের সাথে টেকনোলজি জিনিসটাকে আমরা অ্যাপেন্ড করতেছি, তাই তো? তো technology is basically there to solve a certain problem. So edtech is solving a certain educational problem. So in terms school or in edtech in general, বাংলাদেশে যে ওরা এডুকেশনের কোন পার্টিকুলার প্রবলেমটা সলভ করতেছে? আচ্ছা, বিফোর আই অ্যান্সার দিস কোয়েশ্চেন, তোমার এই কমেন্টগুলো একটু কিছু পয়েন্টস অ্যাড করি। সো অবজারভেটরি অফ ইকোনমিক কমপ্লেক্সিটি নামে এমআইটি হার্ভার্ডের একটা ওয়েবসাইট আছে, দ্যাট শোজ যে কত হিস্টোরিক্যালি ওয়ার্ল্ডের বিভিন্ন কান্ট্রিগুলো অ্যাকচুয়ালি কত টাকার এক্সপোর্ট করতেছে, কোন প্রোডাক্টগুলো এক্সপোর্ট করতেছে, কোন সেগমেন্টে কি কি এক্সপোর্ট করতেছে, কি কি ইম্পোর্ট করতেছে। সো এক্সপোর্ট ইম্পোর্টের দুইটা ডেটাই আছে। সো আই ওয়াজ অ্যাকচুয়ালি ফলোইং দ্যাট ডেটা ফর কাপল অফ ইয়ার্স, অ্যান্ড হচ্ছে আমি যেটা দেখলাম সারপ্রাইজিংলি 1995-96 টাইমটাতে ভিয়েতনাম অ্যাকচুয়ালি যেই জায়গাটাতে ইকোনমিক কমপ্লেক্সিটি হোল্ড করতো, তারাও কিন্তু এই যে বাংলাদেশের মতো র এগ্রিকালচারাল প্রোডাক্ট নিয়ে তখন কাজ করতো। তাদের আই ডোন্ট রিমেম্বার এক্স্যাক্টলি দ্য ডিটেলস যে কোন কোন প্রোডাক্টগুলো তারা এক্সপোর্ট করতো, যে সেটা কি কোকোনাট, রাইস, ব্লা ব্লা ব্লা, মানে একদম বেসিক এগ্রিকালচারাল ফ্রুটস, ভেজিটেবলস, অল দিস থিংস। তাদের হচ্ছে পুরোপুরি এক্সপোর্ট বাস্কেটের 60-70% ছিল অ্যাকচুয়ালি খুব র, লেস ভ্যালু জেনারেটিং র ম্যাটেরিয়াল, এগ্রিকালচারাল র ম্যাটেরিয়াল, হাই ভ্যালুর যে প্রোডাক্টগুলো, সামথিং লাইক মোবাইল ডিভাইসেস, ইলেকট্রনিক ডিভাইসেস, কিংবা হচ্ছে কার্স অ্যান্ড গার্মেন্টস। সো ওই জিনিস পার্টিকুলার গার্মেন্টস। সো আই রিমেম্বার, ইফ আই রিমেম্বার কারেক্টলি, এগ্রিকালচার প্রোডাক্টের পরপরই তাদের হচ্ছে আরএমজি প্রোডাক্টগুলো ছিল সবচেয়ে বিগেস্ট বাস্কেট টু এক্সপোর্ট গ্লোবালি। তারপর বাকিগুলো ছিল হচ্ছে তোমার মোবাইল, তারপর হচ্ছে অটোমোবাইল পার্টস এন্ড অল দ্যাট কমপ্লিকেটেড প্রোডাক্ট। মুভিং ফরওয়ার্ড, তুমি দুইটা উইন্ডোতে বাংলাদেশকে যখন কম্পেয়ার করো, বাংলাদেশ কিন্তু এক্স্যাক্টলি ভিয়েতনামের মতোই কিন্তু ছিল। আমরা মেজরিটি হচ্ছে আমাদের এগ্রিকালচার প্রোডাক্টগুলোকে হচ্ছে আমরা এক্সপোর্ট করতাম, আরএমজি প্রোডাক্টটাও আমাদের সেকেন্ড বিগেস্ট বাস্কেট এরকম কিছু একটা ছিল। অথবা বাংলাদেশে ওই সময়ও সবচেয়ে বড় বিগেস্ট এক্সপোর্টের বাস্কেটটাই ছিল আরএমজি। মুভিং ফরওয়ার্ড, তুমি হচ্ছে দুইটা উইন্ডো খুলে পাশাপাশি দুইটা কম্পেয়ার করবা, 1995, 2000 সাল, 2005 সাল, 2010 সাল, 2015, এরকম করে 5 বছর আগাবা, মানে তোমার না খারাপ লাগবে। ইউ উড রিয়েলাইজ যে আই হোপ ইন দ্য অডিয়েন্স ইউ গাইজ আন্ডারস্ট্যান্ড, আর সাম অফ ইউ আন্ডারস্ট্যান্ড গ্লোবাল ভ্যালু চেইন। আমরা হচ্ছে মানে আমরা যা প্রডিউস করি, র ম্যাটেরিয়ালও প্রডিউস করি, কিংবা হচ্ছে খুব হাই ভ্যালু প্রোডাক্ট আমরা প্রডিউস করি, কিন্তু চালের যে মূল্য, মানে চালের মূল্য হচ্ছে $1, আর একটা খুবই কমপ্লিকেটেড মোবাইল ডিভাইসের মূল্য হচ্ছে কথা $100। কেন? কজ এটা ভ্যালু চেনের অনেক উপরে, খুবই কমপ্লিকেটেড একটা প্রোডাক্ট, যেটার জন্য তোমার কমপ্লিকেটেড ইন্টেলেকচুয়াল প্রপার্টি লাগে, ইন্টেলেকচুয়াল ট্যালেন্টস লাগে, একটা ইন্ডাস্ট্রি লাগে, একটা ব্যাকলিঙ্কেজ লাগে টু সাপোর্ট দ্যাট। Vietnam Sarkar actually took necessary policies and all that initiatives to actually support the local entrepreneurs to produce more valuable goods for the global chain, for the global value chain. And eventually Vietnam successfully then মানে তারা হচ্ছে আমাদের কিন্তু অলরেডি আরএমজি তে বিট করে গেছে গত কয়েক বছর আগে থেকে। তারা কিন্তু হচ্ছে আইদার টক্কর দিয়ে যাচ্ছে কিংবা তারা বিট করে যাচ্ছে। এন্ড কিছু ক্যাটাগরিতে, আরএমজি তো অনেক ব্রডার ক্যাটাগরি, এখানে টেক্সটাইল আছে, তারপর মানে আরো অনেক ধরনের ক্যাটাগরি, যারা এক্সপার্ট তারা ভালো জানে। সো ওই কিছু ক্যাটাগরিতে বাংলাদেশ হয়তো বা সেকেন্ডে আছে আফটার চায়না, কিন্তু ম্যাক্সিমাম ক্যাটাগরিতে ভিয়েতনাম হ্যাজ অলরেডি অ্যাকচুয়ালি ডিফিটেড আস। অ্যান্ড নট অনলি দ্যাট, তার আরএমজি তো আমাদেরকে ডিফিট করেনি, তারা কিন্তু হচ্ছে তোমার ইলেকট্রনিক গুডস, অটোমোবাইল পার্টস, অল দ্য কমপ্লিকেটেড ভ্যালু চেনের উপরের দিকে যে প্রোডাক্টগুলো, ওগুলাও কিন্তু বানানো শুরু করছে। এখন এগুলো তো আকাশ থেকে আসে না, এগুলো বানানোর জন্য ইউনিট আ ব্যাকলিঙ্কেজ ইন্ডাস্ট্রি, ইউনিট দ্য ট্যালেন্ট, you need the policies for the local companies to hold this talent or produce these goods. এই সব কিছু ব্যাটেবল ওদের মিলে গেছে বলে they gradually evolve into much more complex knowledge driven economy. But whereas বাংলাদেশ গত 20-25 বছরও আমরা কিন্তু ওই জায়গাতে আমরা যাইতে পারিনি। আমরা আরএমজি তে হয়তো ওয়ার্ল্ডের সেকেন্ড হাইয়েস্ট হয়েছে, কিন্তু আরএমজি ইজ নট আ মানে ভেরি কমপ্লিকেটেড ভ্যালু মানে ভ্যালু জেনারেটিং প্রোডাক্ট, রাইট? এট দ্য এন্ড অফ দ্য ডে এটা কিন্তু ক্যাচ আপ করা, এই যে ইথিওপিয়ার মতো কান্ট্রি গুলা, কিংবা হচ্ছে যারা অ্যাকচুয়ালি হচ্ছে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে বুম করতেছে,
বেশ কয়েকটা রিপোর্টে উঠে আসছে আফ্রিকা ইজ গোয়িং টু রিপ্লেস বাংলাদেশ অর ভিয়েতনাম ইন আরএমজি সেক্টর ইন দ্য নেক্সট 10-20 ইয়ার্স, বিকজ এগুলো তো লোয়ার কমপ্লেক্সিটি প্রোডাক্ট, এটার জন্য অ্যাকচুয়ালি খুব বেশি র ট্যালেন্ট লাগে না। তোমার জাস্ট হচ্ছে ওই যে চিপ লেবার আর্বিট্রেজের কারণে তারা হচ্ছে ওই বিদেশি বায়ার গুলা, ওই বিদেশি কোম্পানিজ গুলা, দে অ্যাকচুয়ালি অফশোর দিস production to this kind of company, which they did to us 30 years back. They will did to they are going to do it for other cheap labor based countries like Africa, in Africa. So my point is, এই মানে এই ভ্যালু চেনের উপর দিকে আমরা যদি না যাই, এবং এটার জন্য কিন্তু আমাদের ট্যালেন্ট লাগবে, আমাদের ইন্ডাস্ট্রি লাগবে, ব্যাকলিঙ্কেজ লাগবে, ওইটা যদি না হয় মানে দিস ইজ মানে আমাদের যে 2041 সালে মিডল ইনকাম কান্ট্রিতে পৌঁছানোর যে স্বপ্নটা, সেটা কিন্তু যাবে না বিকজ অফ মিডল ইনকাম ট্র্যাপ। অ্যান্ড মিডল ইনকাম ট্র্যাপ আমরা হচ্ছে আবার সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রির এডিবির এবং ওয়ার্ল্ড ব্যাংকের বেশ কয়েকটা রিপোর্ট আছে, ইভেন হচ্ছে বেশ কয়েকজন মানে দ্য ইকোনমিস্ট আরো বেটার বলতে পারবেন, ওই যে প্রিম্যাচিউর ডি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, সেটার কারণে। অ্যান্ড অলসো হচ্ছে মিডল ইনকাম ট্র্যাপটা হয় এই জন্য যে মিডল ইনকাম কান্ট্রি যখন হয়ে যায় তখন তো চিপ লেবার আর্বিট্রেজটা থাকে না। উই নিড মোর ট্যালেন্টেড পিপল, উই নিড মোর কমপ্লেক্স প্রোডাক্ট টু অ্যাকচুয়ালি সেল টু দ্য গ্লোবাল মার্কেট। ওইটার জন্য অ্যাকচুয়ালি তোমার ওরকম নলেজ বেস লাগবে, তোমার ওরকম এডুকেশন সিস্টেম লাগবে, ওরকম এন্টারপ্রেনার্সরাও তৈরি হওয়া লাগবে, গভর্নমেন্টের ওরকম কন্ডিউসিভ পলিসিস থাকা লাগবে, রাইট? দোজ থিংস আর নট ইয়েট দেয়ার ইন বাংলাদেশ। হচ্ছে, বাট মানে হচ্ছে তো সবখানেই। Are we actually doing it fast, right? Are we actually going to catch up to the rest of the world? So that's one challenge. Our education, so coming to your next question, যে বাংলাদেশে এডুকেশন সার্ভিস ইন্ডাস্ট্রি অ্যাকচুয়ালি টেকনোলজি এনেবলড হয়ে অ্যাকচুয়ালি এডটেক আসছে, রাইট? আমরা কিন্তু হচ্ছে পিওরলি টেকনোলজি থেকে এডুকেশন কিন্তু আসেনি খুব একটা। আমাদের খুব জেনারেল পারপাস টেকনোলজিজ অ্যাভেলেবল ছিল, লাইক গুগল ক্লাস, গুগল ভিডিওস, গুগল মিট, জুম অ্যান্ড অল দ্যাট। ওইটাকে ইউজ, কিংবা ইউটিউব, এটাকে ইউজ করেই কিন্তু হচ্ছে এডুকেশনাল কন্টেন্টগুলোকে আমরা ডিসিমিনেট করে দিচ্ছি। অ্যান্ড the way I divide education industry, edtech industry in Bangladesh is actually 2 or 3 waves. So first wave, এটা কিন্তু not only for বাংলাদেশ, এটা গ্লোবালি সবখানে মোটামুটি সিমিলার ফেনোমেনাটা দেখা যায়। যে ফার্স্ট ওয়েভ অফ এডটেকে যেটা হয় যে এইসব কমন প্ল্যাটফর্ম, যে ইউটিউবের মতো কমন প্ল্যাটফর্মকে ইউজ করে একজন স্টার কন্টেন্ট ক্রিয়েটার কিংবা একজন স্টার টিউটার, উনি জাস্ট হচ্ছে কন্টেন্ট প্রডিউস করে দিচ্ছেন, অ্যান্ড দেন হচ্ছে হি হ্যাড বিল্ড আ ব্র্যান্ড অর অ্যান মানে ফলোয়ার বেস অ্যারাউন্ড হিম, অ্যান্ড সেখান থেকে উনি একটা এডটেক বিজনেস আলাদা করে ইউটিউব থেকে বের হয়ে আলাদা একটা এডটেক বিজনেস স্টার্ট করছেন। সো ইট ওয়াজ ভেরি মাচ কন্টেন্ট অ্যান্ড ভেরি মাচ ইনস্ট্রাক্টর ড্রিভেন বিজনেস, বাট এডটেকও তখন কিন্তু হয়ে উঠে নাই। সো ফার্স্ট ওয়েভে যারা নিজে থেকে এডটেক বলে, ইভেন টেনএমএসও কিন্তু, টেনএমএস ইজ অ্যাকচুয়ালি ট্রানজিশনিং ফ্রম ফেজ 1 to phase 2। টেনএমএস নিজেও কিন্তু অ্যাকচুয়ালি ট্রুলি এডটেক হয়ে যে উঠছে আমি তো এটা ক্লেম করতে পারি না, গিভেন দ্য গ্লোবাল স্ট্যান্ডার্ড। জাস্ট হচ্ছে কন্টেন্ট দিয়ে দিলাম, ভিডিও আকারে কন্টেন্ট দিয়ে দিলাম, ওইটা ফার্স্ট ওয়েভের জন্য মেক সেন্স করতো। বাট ইফ ইউ ক্যানট ক্যাপচার যে আমাদের ছাত্রীদের লার্নিং আউটকামের কি অবস্থা, ওয়েদার দে আর সাকসেসফুল ইন এই কন্টেন্টটা তারা কনজিউম করার পরে তারা কি তাদের যেই মানে যেটার জন্য তারা কনজিউমটা করছে, তারা মানে ওইটাতে তারা সাকসেসফুল হয়েছে কিনা হয় নাই, তার দুর্বলতা কি, তার সেই অনুযায়ী আমি তাকে রেকমেন্ড করবো। এই এলিমেন্টগুলো যতক্ষণ পর্যন্ত না আসতেছে আমি কিন্তু এটাকে এডটেক বলতে পারি না। অ্যান্ড দিস ইজ ট্রু ফর অলমোস্ট 90% অফ দ্য এডটেক ইন বাংলাদেশ। সবাই মনে করে যে জাস্ট ইউটিউবে একটা ভিডিও বানিয়ে দিব, ইউটিউবে ভিডিও কিংবা জাস্ট আমি ভিডিও কন্টেন্টটা শুট করে জাস্ট আমি দিয়ে দিব, এটাই আমার এডটেক হয়ে যাবে। দিস ইজ নট ট্রু। মানে edtech is actually a bit complicated than that. Mani technology is not complicated, education is actually complicated in that sense. আমি যদি আরেকটু যদি ডিপ ডাইভ করি, ফর এক্সাম্পল, আচ্ছা, সো বললাম তো যে টেনএমএস was not an edtech company in the first wave. They want to, or they aspire to become edtech because এই কারণগুলোর জন্য। ছোট একটা এক্সাম্পল দিই, ওয়েভ 1-এ আমরা যখন হচ্ছে কোনো একটা পার্টিকুলারলি আপস্কিলিং করার জন্য ভিডিও যখন বানাইতাম, তখন হচ্ছে জাস্ট ওই ইনস্ট্রাক্টরের যেই মানে স্ট্রেংথটা আছে
ওনাকে বলতাম যে স্যার আপনি জাস্ট হচ্ছে কিংবা ভাই আপনি জাস্ট এই পার্টিকুলার পয়েন্টগুলোকে উল্লেখ করে একটা ভিডিও বানায় দেন, 2 ঘন্টার একটা ভিডিও বানায় দেন, আমরা হচ্ছে এটাকে ইউটিউবে কিংবা টেনএমএস এর কোনো একটা অ্যাপ প্ল্যাটফর্মস আমরা দিয়ে দেবো। বাট এখন অ্যাজ উই আর ম্যাচুরিং, অ্যাজ উই আন্ডারস্ট্যান্ড যে আমরা এখন যখন আপস্কিলিং এ যখন কোনো ভিডিও করি, ফর এক্সাম্পল ডেটা সায়েন্স নিয়ে আমরা একটা ভিডিও করতে চাই, কথা we need to understand what is the competency framework of being a data scientist, at least level 1 beginner level এ তোমার data scientist হওয়ার জন্য তোমার competency কি লাগবে, then আমার intermediate লেভেলের data scientist হওয়ার জন্য আমার competency level কি লাগবে, then আমার expert লেভেলের data scientist হওয়ার জন্য আমার competency কি লাগবে, দেন লেভেল 1 এর জন্য যা যা কম্পিটেন্সি লাগবে ওই অনুযায়ী ভিডিওগুলো বানায়, তারপর হচ্ছে আমরা যদি গ্র্যাজুয়ালি লেভেল 2 লেভেল 3 তে যাই, দ্যাট আই উড কল প্রপার এডটেক ওয়ে। কিন্তু বাংলাদেশে কিন্তু এটা কিন্তু হয় না। আমরা যখন কোনো একটা ইনস্ট্রাক্টরের কাছে যাই কিংবা আমরা যারাই মোটামুটি বাংলাদেশে যারা কোর্সেস বানাচ্ছি, আমরা কিন্তু কম্পিটিটিভ ফ্রেমওয়ার্কের কথাই আমরা বুঝি না। মানে আমি যখন কোনো ইনস্ট্রাক্টরের কাছে গিয়ে বলি যে ভাইয়া আমরা একটা এই পার্টিকুলার টপিকের উপরে একটা কোর্স বানাবো, আপনার কাছে কোনো কম্পিটিটিভ ফ্রেমওয়ার্ক করা আছে কিনা, যে আপনি মনে করেন যে আপনার এই ফিল্ডে এই ছেলেটা যদি ভালো করতে হয় তাকে সফট স্কিলসের এটা জানা লাগবে এবং হার্ড স্কিলসের এটা তার জানা লাগবে। বেসিক্যালি কম্পিটিটিভ ফ্রেমওয়ার্ক ইজ দিস, ইটস ওয়ান অফ কম্পিটিটিভ ফ্রেমওয়ার্ক, রাইট? আমরা যখন ওনাদের কাছে যাই, ম্যাক্সিমাম 99% অফ দ্য ইনস্ট্রাক্টর দে ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইট, তারা জীবনে কোনোদিন শুনে নাই। ইভেন বাংলাদেশ সরকারের ন্যাশনাল টেকনিক্যাল ভোকেশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক NTVQF, যেটা বাংলাদেশের এই যে ন্যাশনাল টেকনিক্যাল এডুকেশন বোর্ড ILOর সহায়তায় বাংলাদেশের জন্য প্রায় 130টার মতো জবসের জন্য একটা কম্পিটিটিভ ফ্রেমওয়ার্ক তৈরি করে দিয়ে রাখছে, লেভেল 1 থেকে শুরু করে লেভেল 5 পর্যন্ত। ওইটার ব্যাপারে অনেকে জানে না, আমাদের ইনস্ট্রাক্টরও জানে না, আমাদের এমপ্লয়াররাও জানে না, আর ছাত্রছাত্রীদের জানার তো প্রশ্নই উঠে না। ইভেন আমাদের ইউনিভার্সিটি কিংবা অন্যান্য একাডেমিক ইনস্টিটিউটগুলো এই কম্পিটিটিভ ফ্রেমওয়ার্কের উপর ভিত্তি করে যে কারিকুলামগুলো যে বানাবে, টেকনিক্যাল বোর্ডের আন্ডারে যারা আছে তারা হয়তো বানায়, কিন্তু মানে অন্যান্য জায়গাগুলোতে আমি যতদূর জানি যে এটা ফলো করা হয় না। সো আমাদের তো ওই অ্যাওয়ারনেসটা এখনো হয় নাই, রাইট? মানে টেনএমএস এর নিজেরই এই অ্যাওয়ারনেসটা হয়েছে আই উড সে জাস্ট 1 or 2 years ব্যাক। অ্যান্ড একটা জিনিস আমি কোর্স যে বানাবো, এটা যে একটা কম্পিটিটিভ ফ্রেমওয়ার্ক ধরে যে আমার বানাতে হয়, আমি কোর্সটা বানাবো, আচ্ছা আমি কোর্সটা বানাইলাম, আমার একজন ইনস্ট্রাক্টর সিলেক্ট করা লাগবে। আমার ইনস্ট্রাক্টরকে আমি যে কাউকে ইনস্ট্রাক্টর হিসেবে নিয়ে নিব, ফর এক্সাম্পল যে টেনএমএস এর আন্ডারে আমাদের হচ্ছে আমরা এখন একটা ইনস্ট্রাক্টর সিলেকশন ইন্ডেক্স আমরা বানাইছি। সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট হইলে যে সে যে ভালো মতো কমিউনিকেট করে একটা জিনিস বুঝাই দিতে পারবে, দ্যাটস নট ট্রু। তুমি সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট হইতে পারো, বাট you might not be the right person to actually convey a concept very clearly to the student, and that needs to be done. ওইটা যদি না হয় আমরা কিন্তু এখন কোনো টিচারকে হায়ার করি না। মানে আপনি এক্সপার্ট হন না হন সেটা পরে, আপনাকে একটা বাচ্চাকে যে কনসেপ্টটা পড়াচ্ছেন সেই কনসেপ্টটা আপনি ঠিকমতো বুঝিয়ে দিতে পারছেন কিনা, এটা হচ্ছে আমাদের ওয়ান অফ দ্য বিগেস্ট মেট্রিক। সো কোর্স বানালাম, ফ্রেমওয়ার্ক অনুযায়ী ইনস্ট্রাক্টর সিলেক্ট করলাম, তারপর হচ্ছে এটাকে অনলাইনে আপলোড করে ওইটাকে লিস্ট করা এবং হচ্ছে ডিপ্লয় করা এই হাজার হাজার স্টুডেন্টের মাঝখানে। ওইখানে গিয়ে আবার কোন একটা ওই টপিক অনুযায়ী তাকে একটু প্রি অ্যাসেস করে দেখলাম যে তার দুর্বলতা কি, তার ওইটাতে কি আছে না আছে, তারপর ওই অনুযায়ী তাকে কোর্সগুলো দিলাম, দেওয়ার পরে ওইটা সে হচ্ছে পড়ার পরে তার অ্যাসেসমেন্ট একটা নিলাম, সে কি অ্যাকচুয়ালি আদৌ বুঝতে পারছে কিনা পারেনি। এই পুরাটাই হচ্ছে অ্যাকচুয়ালি সর্ট অফ প্রপার এডটেকের একটা ওয়ে। অ্যান্ড দেন হচ্ছে আবার অনেকে হয়তো আর্গু করবে যে লার্নিং আউটকাম ইজ নট অনলি ইনাফ, যে আমি হচ্ছে জাস্ট তাকে একটা পরীক্ষা নিয়ে বুঝে গেলাম যে সে ডেটা সায়েন্সের বেসিক কনসেপ্ট বুঝছে, কিন্তু সে প্র্যাকটিক্যালি ওইটা সে ইমপ্লিমেন্ট করতে পারলো না, ওইটা হচ্ছে সাকসেস আউটকাম, মানে একদম রিয়েল লাইফ অ্যাপ্লিকেশনে সে গিয়ে কিছুটা করতে পারছে। সো ওভারঅল এই পুরো জিনিসটা বানানো থেকে শুরু করে সিলেকশন, যে ইনস্ট্রাক্টর সিলেক্ট করা, একটা স্টুডেন্টের অ্যাসেস করা, প্রপারলি অ্যাসেস করা, তাকে অনুযায়ী রেকমেন্ড করা, দেন হচ্ছে তাকে লার্নিং আউটকামটা এনশিওর করা, দেন তার রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন এনশিওর করা, এটাকে যদি বেসিক 101 এডটেক যদি বলা হয়, বাংলাদেশে এই এডটেক পর্যায়ে কোনো এডটেকই পড়ে না, টু বি অনেস্ট। অ্যান্ড উই ইনসাইড টেনএমএস স্কুল উই আন্ডারস্ট্যান্ড ইট ভেরি ডিপলি। আমরা এই প্রবলেমটাকে নিজেরা ওয়েল ডায়াগনোসিস করতে পারছি বলে উই অ্যাসপায়ার টু বিকাম দ্যাট এডটেক, গ্লোবাল লেভেলে ওই এডটেকটা আমরা হইতে চাই। কিন্তু টু বি অনেস্ট আমরা নিজেরাও এখনো ওই জায়গায় পৌঁছাতে পারি নাই। কেন পারি নাই? দ্যাটস অ্যাগেন এই যে ইনস্ট্রাক্টরদের কাছে গেলে তারা এটা বুঝে না, আমরা আমাদের নিজেদেরই সায়েন্সে সেট করে আইসা বুঝতেও আমাদের অনেকদিন সময়
লাগছে। এমপ্লয়ারদেরকে আমি এমপ্লয়াররা তো অ্যাবসলিউটলি হয়তো খুব হাতে গোনা খুব রেয়ারলি দু একজন এমপ্লয়ার হয়তো কম্পিটেন্সি ফ্রেমওয়ার্ক সম্পর্কে জানে। তুমি বিডি জবসে কোনো একটা জবসেই যখন একটা পার্টিকুলার ক্যাটাগরি জব যখন তুমি খুঁজতে যাবা, ডেটা সায়েন্সের জব কিংবা ডেটা অ্যানালিস্টের জব কিংবা প্রোডাক্ট ম্যানেজমেন্টের জব কিংবা যে কোনো একটা জবে তুমি জব, ওয়েব ডেভেলপমেন্টের একটা জব, একটা কোম্পানির সাথে একটা কোম্পানির মানে জবসের ডিটেলসে কোনো মিল নাই, বিকজ মানে কোনো ফ্রেমওয়ার্ক কিংবা কোনো স্ট্যান্ডার্ড তারা ফলো করে না। আই উইশ এইসব জিনিসপত্রগুলো আস্তে আস্তে অ্যাডপ্ট করবে। গভর্নমেন্ট কিন্তু খানিকটা কাজ আগে রাখছে, কিন্তু ওই যে গভর্নমেন্টের কাজগুলো ওদের পর্যন্ত হয়তো পৌঁছায়নি এখনো। সো ইয়া মানে বাংলাদেশের ওভারঅল এডুকেশন বিজনেসের মানে আমি যদি সবাইকে যদি প্লট করি, আমরা পুরো ওভারঅল কান্ট্রির এডুকেশন সমস্ত বিজনেসগুলো এখনো খুব আর্লি স্টেজে পড়েছে, আই উড সে ম্যাচুরিটির দিক থেকে এডটেক। তাহলে আচ্ছা, মানে টু বি কোয়াইট অনেস্ট, কম্পিটেন্সি বেসড ফ্রেমওয়ার্ক নিয়ে আমার খুব ভালো আইডিয়া ছিল না, সো থ্যাঙ্কস ফর দ্যাট ইন্ট্রোডাকশন। এখানে আমার একটা কোয়েশ্চেন হচ্ছে, ধরো বাংলাদেশে যারা এডটেক বলে, তুমি যদিও বললে যে তারা সেই লেভেলের এডটেক লেভেলে পড়তেছে না, বাট বাংলাদেশে যারা এডটেক চালাচ্ছে অনেক ক্ষেত্রে তাদের টার্গেট তো থাকে ধরো অন্য ধরনের ডোমেইন, হাই স্কুল ডোমেইন বা কলেজের ডোমেইন বা ইউনিভার্সিটি লেভেলের জন্য লেকচার বানানো এখনো খুব একটা পপুলার হয়েছে কিনা আমি শিওর না। যদি আমার টার্গেটটা অনেকটা এরকম হয় যে আমি একাডেমিক পারপাসে হেল্প করব, সেক্ষেত্রে কি এই কম্পিটেন্সি বেসড ফ্রেমওয়ার্কের একটা প্রক্সি এটা হইতে পারে যে আচ্ছা আমি ক্লাস 9-10-এর জিওমেট্রির জন্য একটা লেকচার সিরিজ বানাবো, বা তার জন্য আসলে আমাকে আগে চিন্তা করতে হবে যে ক্লাস 6-7-8 ওদের এডুকেশন ঠিক ছিল কিনা, তার জন্য সেটার একটা প্রিরিকুইজিট সেট করা, তারপরে চিন্তা করা আছে সেই প্রিরিকুইজিটের জন্য আমরা 6-7-8 লেভেলের জন্য কিছু ভিডিও বানাই বা এরকম ইয়েতে। সো আমি যদি সেটিংটা মানে যদিও জব সেটিং একটা ভ্যালিড সেটিং, আমি যদি সেখান থেকে শিফট করে স্লাইটলি এই হাই স্কুল সেটিং এ নিয়ে আসি, সেক্ষেত্রে কি মানে একের পর এক ক্লাস ওয়াইজ যাওয়া বা একের পর এক টাইপ ওয়াইজ যাওয়া, অ্যাজ লং অ্যাজ আমি মোটামুটি প্রিরিকুইজিট গুলো মেনে মেনে চলতেছে, এটা কি একটা ভালো প্রক্সি হইতে পারে কম্পিটিটিভ বেসড ফ্রেমওয়ার্কের? হ্যাঁ হ্যাঁ, মানে জাস্ট টু বি ক্লিয়ার, কম্পিটিটিভ ফ্রেমওয়ার্ক কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে হায়ার এডুকেশনের জন্য রেলেভেন্ট, রাইট? মানে ইয়েস, যারা হচ্ছে হ্যাঁ। জব হইতে চায়, হুম। টারশিয়ারি এডুকেশন যারা আছে কিংবা টিভেটে পার্টিকুলারলি যারা আছে, মানে হুম। পুরো কম্পিটিটিভ ফ্রেমওয়ার্ক পুরো জিনিসটাই অ্যাকচুয়ালি বটম আপ থেকে আসছে, ওই টিভেট এডুকেশন থেকে, রাইট? হুম। কম্পিটিটিভ ফ্রেমওয়ার্ক আবার জবসের জন্য আম, একটু আবার ব্যাপারটা ঘোলাটে এই জন্য, যেমন মনে করো গুগল কিংবা ফ্যাং কোম্পানি গুলো ডেটা সায়েন্সের জন্য তারা নিজেরা হয়তোবা কোন একটা মিডল গ্রাউন্ডে নাই, তারাও কিন্তু এক একজনের কম্পিটিশন, কিন্তু আমি বলবো যে 80% অফ দেম আর মানে দে আর অন বোর্ড, যে হ্যাঁ তারা জানে যে একজন ডেটা সায়েন্টিস্ট থেকে তাদের এক্সপেকটেশনটা কি, রাইট? কিংবা একজন প্রোডাক্ট ম্যানেজার থেকে ওনাদের এক্সপেকটেশনটা কি। বাট বাংলাদেশে তো ওইটা তো অ্যাবসলিউটলি নাই। আর হুম। তোমার ওই পয়েন্টটাতে যদি আসি যে K-12 এডুকেশনের জন্য অ্যাকচুয়ালি গভর্নমেন্ট খুব সুন্দর করে কারিকুলাম ডেভেলপ করে রাখছে, এন্ড দ্যাটস অ্যাকচুয়ালি গুড অ্যাকচুয়ালি, মানে এন্ড দ্যাটস অ্যাকচুয়ালি বেসড অন যে ক্লাস 1 এ এই লেভেলের ম্যাথ তারা জানবে, ওই লেভেলের ম্যাথের আন্ডারস্ট্যান্ডিং সে ক্লাস 2 এর ম্যাথ সে বুঝবে, এন্ড সো অন সো ফোর্থ। সো K-12 এডুকেশনের নিয়ে আমি কম্পিটেন্সি ফ্রেমওয়ার্ক মানে মানে যদিও যায় না, এন্ড হচ্ছে ওই কারিকুলামের লেভেলটা ওরকম করে ভাগ করা আছে, ওইটা নিয়ে তো আমি খুব একটা বেশি কনসার্ন না আর কি। বাট দ্যাট ক্যান বি আ আচ্ছা। ভেরি গুড অ্যানাল। আচ্ছা। হুম। আচ্ছা, I have a question here. সেটা হচ্ছে about measuring the learning outcome. এবং if I'm not mistaken, 10-minute স্কুল কিংবা হয়তো আদার টেক্স, ওটা হচ্ছে গ্রাজুয়েট হচ্ছে K-12 সেগমেন্টটাকে টার্গেট করতেছে। এবং টু বি ভেরি অনেস্ট, K-12 সেগমেন্টটা হচ্ছে it's a game changer because of the sheer volume of the potential customers over there. It's huge market. তো এই K-12 এর লার্নিং আউটকামটা মেজার করাটা মানে হাউ টু ডু দ্যাট, মানে আমি যেটা চিন্তা করতেছি সেটা হচ্ছে লেটস সে যে উই ওয়ান্ট টু এস্টাবলিশ যে আমরা আসলে মেজার করতে চাই যে একটা স্টুডেন্ট সে হচ্ছে কোন একটা পার্টিকুলার টেকের সার্ভিস নিচ্ছে, এবং একটা সেট অফ স্টুডেন্ট লেটস সে হচ্ছে, আমি আসলে একটা র্যান্ডমাইজড কন্ট্রোল ট্রায়াল হিসেবে চিন্তা করতেছি যে গ্রুপ এ ওরা হচ্ছে কোন একটা পার্টিকুলার টেকের সাবস্ক্রাইবার,
অ্যান্ড গ্রুপ বি ওরা হচ্ছে ওই পার্টিকুলার থেকে সাবস্ক্রাইবার না, কিংবা হচ্ছে ওরা কোনো অ্যাড থেকে সাবস্ক্রাইবারই না। এখন হচ্ছে যে এটাকে আসলে আদৌ পসিবল কিনা টু মেজার দ্য লার্নিং আউটকাম ইন দ্যাট ওয়ে। কারণ তুমি যে লার্নিং আউটকামটা বলছো সেটা হচ্ছে তোমাদের একটা ইন্টারনাল ভ্যালিডেশন, যে ইউ থিঙ্ক দ্যাট দিস ইজ দ্য ডেফিনেশন অফ লার্নিং আউটকাম, অ্যান্ড ইফ সামওয়ান পাস দ্যাট, ও ওর লার্নিং হয়ে গেছে। এবং অফকোর্স এটা নিয়ে আসলে অনেক তেনাপাচড়ে যেতে পারে, বাট ওখানে যাচ্ছে না। কিন্তু হচ্ছে যে আমি বলতে চাচ্ছি যে লেটস সে আমরা যে তোমার একটা এডটেক প্ল্যাটফর্মের অ্যাকচুয়াল সাকসেসটা মেজার করতে চাই, যে হি অর শি ইজ অ্যাকচুয়ালি ডুইং গুড একটা স্টুডেন্ট এই এডটেকের থ্রুতে, হাউ টু মেজার দ্যাট? সো কোয়েশ্চেনটা একটু কমপ্লেক্স ইন আ সেন্স যে ফার্স্ট অফ অল তুমি কি এখন রিসেন্টলি সিলেবাস নিয়ে বাংলাদেশের K-12 এডুকেশনের যে আর্গুমেন্টটা হচ্ছে ওইটা কি ফলো করছো? টু সাম It's এক্সটেন্ট এটা আমার আরেকটা কোশ্চেন আছে, আমি আসবো এটাতে। হ্যাঁ, but I won't be the right person to actually answer that. So just to give a bit of context, এবং ওইখানে কিন্তু সমস্ত ধরনের অ্যাসেসমেন্ট কিন্তু উঠায় দেওয়া হচ্ছে, এবং হচ্ছে নাম্বার বেস অ্যাসেসমেন্ট উঠে দেওয়া। there is a sort of assessment, মানে ওই যে ত্রিভুজ, চক্রাকার, তারপর হচ্ছে মানে ত্রিভুজ, চক্রাকার, আর একটা হচ্ছে স্কোয়ার। এই তিনটা কোন একটা মেজারমেন্ট সিস্টেম তারা নিয়ে আসতেছে টিচারদের জন্য টু অ্যাকচুয়ালি অ্যাসেস স্টুডেন্ট। তো ওইটার ডিটেলসটা আমি না যাই, ওইটা আমি অ্যাকচুয়ালি খুব ডিটেল এখন বুঝি না, ওইটার K-12 টিম খুব ভালো বুঝবে। লার্নিং আউটকামটা মেজার করার জন্য এখানে মাল্টিপল ওয়েজ আছে। একটা যেটা হয় যে K-12 লার্নিং আউটকামটা এই যে ইমিডিয়েটলি এক্সামের, মানে এই যে আমি কোনো কিছু একটা তোমাকে পড়ালাম, আইদার তুমি ক্লাসের একটা উইকলি এক্সাম দিলা কিংবা সেমিস্টার শেষে একটা এক্সাম দিলা, দ্যাটস অলসো ওয়ে অফ মেজারিং লার্নিং আউটকাম। অ্যান্ড অলসো বছর শেষে তুমি হচ্ছে যখন এসএসসি, এইচএসসি কিংবা গভর্নমেন্ট পাবলিক কোনো এক্সাম দিলা, দ্যাট অলসো ইজ আ ওয়ে অফ মেজারিং ইউর লার্নিং আউটকাম, রাইট? অ্যান্ড হচ্ছে 10ms এ কিংবা হচ্ছে আমরা অন্যান্য জায়গায় যেটা দেখে আসছি, এই লার্নিং আউটকামটা স্টুডেন্ট অ্যাকচুয়ালি অ্যাচিভ করতে পারছে কিনা এটা সিগন্যাল করা হয় এভাবে, আইদার ইন্টারনালি, যে আমি আমার সিস্টেমে এইসব কোর্সগুলো তাকে পড়াইছি, দেখাইছি এবং তাকে অ্যাসেস করছি, প্রি অ্যাসেসমেন্ট করছি, পোস্ট অ্যাসেসমেন্ট করার পরে তার হচ্ছে ইমপ্রুভমেন্ট হচ্ছে এত পার্সেন্ট। সো একটা সিস্টেমের ভিতরে কিংবা একটা অ্যাপ এডটেকের ভিতরে জেনারেলি এভাবে লার্নিং আউটকামটাকে দেখানো হয়, বাট দ্যাটস নট দ্য রিয়েল ইন্ডিকেশন অফ লার্নিং আউটকাম। বাংলাদেশের ইভেন গ্লোবালি যে কোনো জায়গাতে, সাউথ ইস্ট এশিয়া কিংবা সাউথ এশিয়াতে, সমস্ত প্যারেন্টস লার্নিং আউটকামটার মূল জায়গাটা দেখে হচ্ছে পাবলিক এক্সামে তার ফলাফলটা কি হলো, কিংবা তার ইয়ারলি অ্যানুয়াল এক্সামে তার ফলাফলটা কি হলো, রাইট? আমরা এটাকে আবার ডিফাইন করছি দুইভাবে। সো ইন্টারনাল আমাদের সিস্টেমের ভিতরে যেই লার্নিং আউটকামটাকে মেজার করি, ওইটাকে আমরা লার্নিং আউটকামই বলি। আর বাইরেরটা যেটা আমরা ক্যাপচার করতে পারতেছি না কিংবা পাবলিক এক্সামে গিয়ে তারা যেটা শো করে, ওইটাকে বলি আমরা সাকসেস আউটকাম। এটাকে যদি আবার K-12 থেকে বের করে আবার যদি তোমার আপস্কিলিং এডুকেশন কিংবা হায়ার এডুকেশনের দিকে যদি নিয়ে যাই, ইটস লেস অ্যাবাউট লার্নিং আউটকাম, মোর অ্যাবাউট সাকসেস আউটকাম। তুমি আমার সিস্টেমের ভিতরে আইএলটিএস যাই পাও না কেন, তুমি অ্যাকচুয়ালি বের হয়ে আইএলটিএস স্কোর কত করছো, দ্যাটস অ্যাকচুয়ালি দ্য মেজার আই ওয়ান্ট টু টেক। দ্যাটস দ্য কজ ওইটাকে ইউজ করে আই অ্যাকচুয়ালি ওয়ান্টস টু পোর্ট্রে যে আই এম সাকসেসফুল এডটেক, রাইট? যে হচ্ছে তুমি আমার এখানে পড়ে তুমি ফাইনালি হচ্ছে আইএলটিএস এ তুমি এত পাইছো, কিংবা তুমি আমার এখানে পড়াশোনা করে তুমি অন্য জায়গায় জব পাইছো, ইন্টার্নশিপ পাইছো। ইন্টারেস্টিংলি বাংলাদেশে ম্যাক্সিমাম আপস্কিলিং এডটেক এখন ওইদিকেই যাচ্ছে, যে সিস্টেমের ভিতরে লার্নিং আউটকাম সেটা ঠিক আছে, ইট গিভস ইউ বুস্টিং মোটিভেশন, অল দ্যাটস গুড, বাট ওয়েন ইটস কামস টু জব রিলেটেড আপস্কিলিং কিংবা একটু হায়ার এডুকেশন রিলেটেড আপস্কিলিং, ওইখানে অ্যাকচুয়ালি সাকসেস আউটকাম ম্যাটার্স আ লট। তুমি অ্যাকচুয়ালি রিয়েল লাইফে অ্যাপ্লাই করতে পারছো কিনা, দ্যাটস অ্যাকচুয়ালি ইউ সিগন্যালিং দ্যাট ইউ সেন্ডিং টু দ্য ওয়ার্ল্ড। সো দুইটার জন্য দুই রকমের। আচ্ছা, সো রাইট নাও K-12 এর জন্য তাহলে হচ্ছে বেসিক্যালি মানে you have a mechanism to capture the performance in the public or school exams and things like that, and ওইভাবে তোমরা সাকসেস আউটকাম। ইয়েস, আমরা হচ্ছে আমাদের K-12 এ যত স্টুডেন্ট আছে, আমরা আমাদের সিস্টেমের ভিতরে আমরা ওর অ্যাটেন্ডেন্স, তার অ্যাসেসমেন্ট, প্রি অ্যাসেসমেন্ট, পোস্ট অ্যাসেসমেন্ট, তারপর হচ্ছে ইভেন আমাদের ডাউট সলভিং, ওয়ান টু ওয়ান টিচার্স কমিউনিকেশনের সমস্ত রেকর্ড, তারপর টিচার্স প্যারেন্টসদের উইকলি রিপোর্ট, তার সবকিছু কিন্তু আমরা স্টোর করে রাখি একটা স্টুডেন্টের জন্য। সো লাইক মানে এনিবডি দে ওয়ান্টস টু সি যে অ্যাকচুয়ালি তার ওভারঅল প্রোগ্রেস ওভার দ্য টাইম কি অবস্থা ছিল।
কিন্তু এই সিমিলার মোডালিটিস কিংবা এই সিমিলার মেকানিজম অ্যাকচুয়ালি আপস্কিলিং পার্টে অ্যাপ্লাই করে লাভ নেই, বিকজ দ্য গেম ইজ নট ইন দ্য সিস্টেম হাউ মাচ No, ইউ লার্ন, দ্য গেম ইজ completely অ্যাকচুয়ালি understand. মানে একটা আউটকামে। হ্যাঁ, and eventually পুরো বাংলাদেশ, India actually went there and হচ্ছে বাংলাদেশ is eventually going there. বাংলাদেশে বেশ কয়েকটা edtech startup is actually hitting মানে on the nail on that part, যে একদম রাইট জায়গায় থেকে হিট করতেছে। Tenemis is bit slow on that, but we are going to catch up very soon. So eventually আমাদের টার্গেটটাও হচ্ছে এটা যে like we want to make a business or a platform that's actually outcome driven, মানে শিখায় যাচ্ছে হচ্ছে আমি মানে টু বি অনেস্ট আমরা এখন ওই জায়গায় যাইতে পারি না, আমাদের ইন্টারনালি অনেক ধরনের প্রায়োরিটাইজেশন করা লাগছিল। উই হ্যাড টু প্রায়োরিটাইজ আওয়ার রিসোর্সেস অন K12 অথবা আপস্কিলিং। সো আমরা K12 এর বেসডের উপর বেশি রিসোর্স ইন্টেন্সিভলি ফোকাস করছিলাম, বাট ইভেন্চুয়ালি why I'm excited, that I told you in the beginning of this call, যে এই বছর থেকে মুভিং ফরওয়ার্ড we are going to design a platform or business or product যেটা হচ্ছে আপস্কিলিং পুরাটাই হচ্ছে will be based on outcome, success outcome. What's your job outcome? What's your application outcome? Can you actually do it? মানে তুমি আমার সিস্টেমে বসে তুমি অ্যাসেসমেন্ট একটা কুইজ পাস করে ফেলছো, নো, ওকে, দ্যাটস গুড, দ্যাটস গোইং টু বি ইউজড অ্যাজ মোটিভেটিং ফ্যাক্টর ফর ইউ, যে তোমাকে জাস্ট লাইন রাখা, যে কিংবা তোমাকে একটা মানে ওভারভিউ দেয় যে তোমার ওভারঅল প্রোগ্রেসটা কি অবস্থা ছিল, বাট ইফ ইউ ক্যানট অ্যাপ্লাই ইন দ্য রিয়েল ওয়ার্ল্ড, দ্যাটস নট গোইং টু হেল্প। সো হ্যাঁ, that's where we are. তোমার ইন্টারনাল ওই আউটকাম মেজারমেন্ট নিয়ে আমি আসলে প্রশ্নটা তোলার কারণটা এটা, যে তোমার লিঙ্কডইনেও কিন্তু বুঝছো অনেক স্কিল ব্যাচ নেওয়া যায়। You can actually, for example, you can pick a topic like C++ or something like that, and you can get a badge, এবং এই ব্যাচটা হচ্ছে তোমার রিক্রুটারদের সিগন্যাল দেয় যে হ্যাঁ, this particular applicant has this particular badge, and ওই স্কিল অ্যাসেসমেন্ট কোয়েশ্চেন গুলো না অত ইজি না, মানে they were surprisingly difficult when I tried for the first time, but later I realized যে তোমার GitHub এ প্রতিটা কোয়েশ্চেন অ্যান্সার আছে। লিঙ্কডইন এর অ্যাসেসমেন্ট গুলো কিন্তু আপনার পাবলিকলি অ্যাভেলেবল। লিঙ্কডইন এর Exactly, অ্যাসেসমেন্ট গুলো কিন্তু আপনার পাবলিকলি ওটাই আমি তোমাকে বলতেছি যে GitHub এ তোমার একদম সুন্দর করে একদম রেপোজিটরি আছে অনেকগুলা, যে তোমার হচ্ছে C++, HTML, everything, and হচ্ছে তোমার হচ্ছে they have not changed the questions probably in years, and so আসলে এই জিনিসটা হ্যাক করা খুব ইজি, because of course it's not possible to প্রতিটা কোর্স কন্টেন্টে গিয়ে constantly question randomly shuffle করা or update করা. It's a very difficult undertaking in its own right. আমার আসলে কোয়েশ্চেন গুলো বেশিরভাগ আসলে একটু K12 কেন্দ্রিক আর কি। আবার K12 রিলেটেড আমার আরেকটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে তোমার বেসিক্যালি হচ্ছে তোমার মানে জাস্ট একটা রিসেন্ট এক্সাম্পল, আমাদের তো আসলে পাঠ্যপুস্তক নিয়ে তো নানা ধরনের কনভারসেশন নানা জায়গাতে শুনি। ভেরি রিসেন্টলি আমি কিছু কনভারসেশন দেখলাম, যে কনভারসেশন গুলো আমার কাছে মনে হচ্ছে যে বেশ অ্যালার্মিং। একজন একজন ফিজিসিস্ট আছেন, ওনার নাম হচ্ছে সালেহ হাসান নাকি, আই ডোন্ট নো হিম। উনি রিসেন্টলি হচ্ছে পদার্থবিজ্ঞান বইয়ের, কোনটা মনে নেই, আই থিঙ্ক আইল কাম আপ উইথ দ্যাট স্পেসিফিক বুক। উনি দুটো ক্রুশিয়াল, মানে খুবই ক্রুশিয়াল এবং অলমোস্ট অন ব্লাসফেমাস লেভেল আর কি। তো পদার্থবিজ্ঞান বইতে হচ্ছে তোমার ফটো ইলেকট্রিক ইফেক্ট এবং ফটো ভোল্টাইক ইফেক্ট কে সেম নেম দেওয়া হয়েছে, দুটাকেই হচ্ছে বলা হচ্ছে যে তোমার ফটো ইলেকট্রিক ইফেক্ট, অথচ একটা ফটো ইলেকট্রিক, একটা ফটো ভোল্টাইক রীতিমতো উত্তর মেরু দক্ষিণ মেরু, মানে অলমোস্ট ওরা যে ফটোসিনথেসিস করে না, এটাই মনে হয় মানে ভাগ্যের আর। তারপর হচ্ছে আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে একটা কথা আছে যেটা, সেটা হচ্ছে মানে আলো হচ্ছে একই সাথে কণা এবং তরঙ্গ ধর্ম ধারণ করতে পারে, মানে এটা কিন্তু মানে লিটারেলি মানে হাইজেনবার্গ মানে সারা জীবন কষ্ট করে তারপর হচ্ছে এখন হচ্ছে এই কথা হচ্ছে একটা ন্যাশনাল কারিকুলামের বই। তো তোমাদের যারা কন্টেন্ট বানাবে গোয়িং ফরওয়ার্ড, তাদের সোর্স অফ ট্রুথ কিন্তু আলটিমেটলি টেক্সট বুকস, এটা ন্যাশনাল কারিকুলাম, রাইট? আর ওখান থেকে তোমার কন্টেন্ট ওখান থেকে ডিরাইভড হচ্ছে, এন্ড হচ্ছে তোমার মানে ভায়া এডটেক মিড স্কুল হোক, যে কোনো কিছুই হোক না কেন, সেটা হচ্ছে অলরেডি পাঠ্যপুস্তক দিয়ে কিন্তু তোমার এই মিস্টেক গুলো ফার্স্ট অফ অল স্কেলড হচ্ছে, রাইট? ওগুলোর উপর যখন কন্টেন্টটা বানানো হচ্ছে তখন হচ্ছে অলরেডি স্কেলড একটা ইফেক্ট, সেটা আরো ম্যাগনিফাই হচ্ছে।
তো আমার কথা হচ্ছে যে তোমরা যখন কন্টেন্ট কিউরেশন করো কোনো ধরনের, তখন হচ্ছে হোয়াট কাইন্ড অফ কন্টেন্ট কিউরেশন ইউ ডু, মানে তো বিকজ তোমরা কি এই জিনিসটাকে তোমাদের কি আদার সোর্স অফ ট্রুথ আছে কিনা অ্যাপার্ট ফ্রম দ্য টেক্সট বুক, বিকজ উই হ্যাভ বিন সিইং দিস কাইন্ড অফ finicky stuffs in our textbooks for quite some time. সো সো আমাদের মানে মানে K12 টিমের অপারেশনসটা আমি ডিপে হয়তো যেতে পারবো না, বাট হচ্ছে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমাদের কিন্তু অফিসে প্রতিটা মানে সাবজেক্ট ম্যাটারে এক্সপার্ট কিন্তু আছে, মানে হচ্ছে পার্টিকুলারলি K12 টিমের জন্য সেটা গণিত, বাংলা, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, প্রতিটার জন্য হচ্ছে একজন করে সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট অফিসে আছে। এবং হচ্ছে এই যে ছোটখাটো যে ভুলগুলা, ইভেন দে ফাউন্ড আ লট, যে প্রতিটা বইতে কি কি পরিমাণ তাদের ভুল থাকে। অ্যান্ড ওই মানে আই ডোন্ট সি দিস অ্যাজ আ মেজর প্রবলেম, কজ হচ্ছে যতদূর আমি জানি তারা হচ্ছে ক্লাস করানোর সময় তারা হচ্ছে লেকচারারদেরকে অ্যাকচুয়ালি বলে দেয় যে অ্যাকচুয়ালি এখানে এখানে ঝামেলা আছে, এখানে এখানে সমস্যা আছে। আর তুমি যেটা কথা মানে যে প্রবলেমটার কথা বললা, এরকম গ্রেভ মিস্টেক অ্যাকচুয়ালি মনে হয় অনেক নাই, ডেফিনেটলি আছে, কিন্তু হয়তোবা খুব অল্প কিছু জায়গায় আছে। অ্যান্ড ওইটা ফার ক্রাই হয়ে সোশ্যাল মিডিয়াতে ফার ক্রাই হয়ে ওটা খুব দ্যাট গেটস ইজিলি পিকড আপ অ্যান্ড দ্যাট গেটস ইজিলি সলভ বাই আদার্স। সো মানে আমার মনে হয় যে একদম মানে কোনো একটা গ্রেভ মিস্টেক বইতে আছে এবং হচ্ছে আমাদের কন্টেন্ট মেকাররা কিংবা ইনস্ট্রাক্টররা ওইটাকে অ্যাকচুয়ালি জাস্ট কপি পেস্ট করে এটা দিয়ে দিছে। দিস ডাজ নট হ্যাপেন। কেন হয় না এটা আমি আরেকটা একটু বলি। সো একে তো আমাদের কন্টেন্ট সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট তো অফিসে আছে, প্লাস হচ্ছে প্রবাবলি বাংলাদেশের একমাত্র বলবো না, এখন হয়তো অন্যান্য কোম্পানিতেও আছে, বাংলাদেশের প্রথম কোয়ালিটি অ্যাসুরেন্স, কন্টেন্ট কোয়ালিটি অ্যাসুরেন্স টিম এর থেকে স্টাবলিশ করছে 10 মিনিট স্কুল। উই হ্যাভ আ ভেরি সেপারেট টিম যে হচ্ছে যারা কন্টেন্ট অ্যাসুরেন্সটাকে এনশিওর করে যে অ্যাকচুয়ালি টপিক ওয়াইজ ওইটা ঠিকঠাক মতো আছে কিনা, কিংবা হচ্ছে যে কোনো ধরনের বানান ভুল টুল আছে কিনা, যে সোর্স থেকে জিনিসপত্রগুলো নিয়ে আসে ওই সোর্সের সাথে এটা কোনো মিল-টিল মানে কিংবা ভুলভ্রান্তি সেখানে আছে কিনা, ইভেন হচ্ছে দ্য লুক এন্ড ফিল অফ দ্য স্লাইডস এন্ড অল দ্যাট, মানে তারা হাইলি টেকনিক্যাল থেকে শুরু করে একটু হচ্ছে বিউটিফিকেশন পর্যন্ত তার সমস্ত কিছুই তারা হচ্ছে কিউএনএ করে। দিস ইজ দ্য অনলি অ্যান্ড ফার্স্ট টিম ইন বাংলাদেশ দ্যাট আই নিউ অফ, যে কোনো এর থেকে বাংলাদেশ এরকম ছিল। অ্যান্ড দ্য টিম ইজ অ্যাকচুয়ালি গেটিং বিগার ডে বাই ডে। সো আমি অ্যাকচুয়ালি ওই জায়গাতে নিয়ে খুব একটা বেশি কনসার্ন না, টু বি অনেস্ট। আর দুই একটা ভুল যদি একদম মানে ফিল্টার হয়ে যদি একদম মানে পৌঁছে যদি যায়, ওইটাকে অ্যাকচুয়ালি মানে গেট ব্যাক করে আবার হচ্ছে কারেক্ট করে আবার হচ্ছে ওটাকে আপলোড করা, কিংবা হচ্ছে স্টুডেন্ট পর্যন্ত বলে দেয় উই অ্যাকচুয়ালি রেগুলারলি ডু ইট, যে কোনো ভুল হয়ে গেছে আগের প্রেজেন্টেশন স্লাইডে আগের ক্লাসে, আমাদের ইন্টারনালি যে পরিমাণ স্ক্রুটিনি হয়, মানে নিজেদের গ্রুপে আমাদের মানে অন্যান্য ম্যানেজমেন্টের পিপলরা মাঝে মাঝে হচ্ছে ক্লাস কর্ম গিয়ে জাস্ট দেখে যে কি অবস্থা। অ্যান্ড অলসো মানে এখনকার দিনে আচ্ছা আরেকটা জিনিস আছে। সো আমাদের কন্টেন্ট টিম দে অলসো কালেক্ট ফিডব্যাক ফ্রম আওয়ার অনলাইন মিডিয়া অ্যান্ড অফলাইন, মানে অফলাইনে বলতে কি মানে আমাদের ক্লাসে যে ফিডব্যাক গুলা, প্লাস হচ্ছে আমাদের অনলাইনে যে প্ল্যাটফর্মস গুলো আছে ইউটিউব, আমাদের হচ্ছে ফেসবুক, এখান থেকেও কন্টেন্ট মানে কমেন্ট গুলো তারা কালেক্ট করে, এন্ড দ্যাট অ্যাকচুয়ালি অলসো গোজ ইনটু কিউএ। যে সো এনিথিং দ্যাট অ্যাকচুয়ালি পিকস আপ অন দ্য রেডার দ্যাট গেট কারেক্টেড ইমিডিয়েটলি। সো দ্যাটস মানে ওই চান্সটা খুবই কম যে এরকম কোনো গ্রেভ মিস্টেক এই পুরো এতগুলো লেয়ার অফ ফিল্টারিং থেকে বাদ পড়ে অ্যাকচুয়ালি স্টুডেন্ট পর্যন্ত গেছে, আর গেলেও আমরা সেটা কারেক্ট করে পরের দিন আমরা সেটা ঠিক করে দিই। দ্যাটস রেয়ার, দ্যাটস ভেরি রেয়ার। No, I was not interested in the probability of that's happening. আমার কোয়েশ্চেন ছিল হচ্ছে তোমার মানে what kind of content moderation mechanism do you have? এবং answer দিছো যে you have a multi-layered scrutinization process. ওকে, ফাহাদ তোর হ্যাঁ, তো এবার যদি তোমার এক্সপার্টিজের টপিকে ফিরে যাই, সর্ট অফ আপস্কেলিং বা অ্যাকচুয়াল জব মার্কেটের ব্যাপারে ইয়েতে, এবং এখানে খানিকটা ক্যারিয়ার কি ব্যাকগ্রাউন্ডটা নিই। ধরো আমরা যখন ইনিশিয়ালি ক্যারিয়ার কি লঞ্চ করার
জন্য কথা বলতেছিলাম, আমাদের তো একটা মেজর মোটিভেশন এটা ছিল যে জব মার্কেটের সাথে বা লেবার মার্কেটের সাথে ইন জেনারেল স্টুডেন্টদের একটা সর্ট অফ গ্যাপ আছে, রাইট? এন্ড একটা মানে লাইক ইউ সেড, আমরা নিজেরাও তখন জানতাম না ক্যারিয়ার কি একটা এডটেক ছিল, বাট আমাদের মেইন কাজ ছিল ওই গ্যাপটা সর্ট অফ ফিল করা ওই ওই রিলেটেড এডুকেশন দিয়ে, যে কি ধরনের জব এক্সিস্ট করে এবং সেটার জন্য কোথায় কোথায় ট্রেনিং পাওয়া যায় এটসেট্রা। তো এখন যখন তুমি ইয়েতে যাচ্ছ এবং তোমার এবং আমি গেসিং জব মার্কেটের জন্য আউটকামটা ইজ much so result based outcome is much easier to assess in the sense that the only result that matters is তুমি কি জব পাইছো কিনা, right at the end of the day। তো এখন তোমাদের যদি ওইদিকে যেতে হয়, তোমার মনে হয় মানে কাজ করার স্কোপটা আসলে কোথায় বেশি, এডুকেট করা যে কোথায় যাব, নাকি পার্টিকুলার কিছু ক্যারিয়ারের জন্য এডুকেট করা? যেমন আমি মাঝে সার্চ করছিলাম তোমার সাথে কথা বলার আগে, দেশে প্রচুর বাংলা ডেটা সায়েন্স বা ইন্ট্রো টু পাইথন 20 ঘন্টায় পাইথন শিক্ষণ টাইপের টিউটোরিয়াল আছে, যেটা হয়তো কোনো গ্যাপ ফিল করতেছে, বাট ইন জেনারেল আমার মনে হয়েছে যে জানি না সেটা রেজাল্ট বেজ আউটকাম কত ভালো হবে সেটা নিয়ে আমার যথেষ্ট ডাউট আছে। তো তোমার এখন কি মনে হচ্ছে যে ওখানে আসলে কাজ করার বেশি স্কোপটা কোথায়, ওই আগের ক্যারিয়ার কি যেখানে কাজ করতেছিল এডুকেটিং অ্যাবাউট ডিফারেন্ট অপশনস, যেটা হয়তো আমাদের K-12 লেভেলে শুরু করতে হবে বিফোর দে গো অন টু আন্ডারগ্র্যাড স্টাডিজ অর আদার টিবেট স্টাডিজ, নাকি ফোকাসিং অন ডিফারেন্ট জবস, যে আচ্ছা এই জবটা অনেক বেশি লাগবে বাংলাদেশে, তুমি যেই ব্যাকগ্রাউন্ডেরই হও না কেন তুমি এই জবের জন্য স্কিল সেট বানানো শুরু করো, মানে তোমাদের সেইখানে আসলে মানে আমি স্ট্র্যাটেজি জানতে চাচ্ছি না, বাট তোমার মনে হয় কোন দিকের প্রবলেমটা বেশি প্রিভ্যালেন্ট এন্ড কোনটা বেশি সলভেবল? সো বাংলা মানে যে প্রবলেমটার কথা বললা, ক্যারিয়ার কিতে তো আমরা জাস্ট হচ্ছে খুবই ন্যারো একটা স্কোপ থেকে আমরা কাজ করতাম, রাইট? অলদো আওয়ার প্ল্যান, মানে তুমি হয়তো খানিকটা জানো যে আওয়ার প্ল্যান ওয়াজ গোইং বিগার এন্ড ক্রিয়েট আ ক্যারিয়ার ইকোসিস্টেম, যেখানে অ্যাকচুয়ালি কোর্সও থাকবে, অ্যাসেসমেন্ট থাকবে, তাকে আমি ইনফরমেশনও দিব, তাকে আমি ক্যারিয়ার গাইডেন্সও দিব, এন্ড ইভেন্চুয়ালি ফাইনালি আমি তাকে একটা জব প্লেসমেন্টও করে দিব। মানে হাই লেভেল গোলটা সেটা ছিল, হ্যাঁ। রাইট। সো হচ্ছে 10ms এ মানে 10ms এতদিন পর্যন্ত জাস্ট হচ্ছে তোমার কোর্স ফোকাস ছিল, বাট অ্যাজ উই আর ম্যাচুরিং, অ্যাজ উই আর গোয়িং ফরওয়ার্ড, উই আন্ডারস্ট্যান্ড যে আমাদের ইউজারদের পুরো পেইন পয়েন্টের ভ্যালু লুপটা ক্লোজ করা লাগবে। মানে সে তো জাস্ট হচ্ছে আপস্কিল হয়ে যাইতে চায় না, হি অলসো ওয়ান্টস টু গেট আ জব এট দ্য এন্ড অফ দ্য ডে। মানে তার মানে মানুষজন তো ফ্যান্সি করার জন্য জাস্ট হচ্ছে আপস্কিলিং এর কোর্স করে না, মানে হচ্ছে জাস্ট মানে মানে মজা করার জন্য তো তারা জাস্ট কোর্সগুলো কিনে নেন। দে নিডস টু হ্যাভ আ আউটকাম, রাইট? মানে তার তো একটা প্রেশার আছে, সোশ্যাল প্রেশার হোক, ইন্টারনাল প্রেশার হোক, জব পাওয়ার প্রেশার হোক, অল দ্যাট। সো দ্য গোল ইজ স্টিল দেয়ার, মানে এখনো ওইটাই যে উই ওয়ান্ট টু ক্লোজ দ্য লুপ, যে আপস্কিলিং করাবো, অ্যাসেস করাবো, দেন হচ্ছে তাকে ইনফরমেশন প্রোভাইড করব, মেন্টরশিপ গাইডেন্স দিব, এন্ড দেন ইভেন্চুয়ালি হচ্ছে তাকে জব পাইয়ে দেবে। এখন জব পাইয়ে দেওয়া নিয়ে এখানে একটু টুইস্ট আছে। সো ফ্রম মাই এক্সপিরিয়েন্স এন্ড অল দ্য data that we had collected for last 2 years, অথবা লাইক লাস্ট 4-5 বছর ধরে বাংলাদেশের ওভারঅল ইকোনমি নিয়ে, বাংলাদেশের ওভারঅল লেবার মার্কেট নিয়ে, এডুকেশন নিয়ে। সো আই হ্যাড দ্য এক্সপিরিয়েন্স অফ ওয়ার্কিং উইথ ডিফারেন্ট সেগমেন্টস অর ডিফারেন্ট ফাসার্স অফ এডুকেশন, রাইট? যেটা দেখে আমরা যেটা জানি যে বাংলাদেশের প্রাইভেট সেক্টর ইকোনমি ইজ নট গ্রোয়িং অ্যাজ ফাস্ট অ্যাজ ইট শুড বি। হেন্স যেটা হচ্ছে যে মানে আমাদের প্রায় 5-6 লাখের মতো ছেলেপেলে প্রতি বছর জব মার্কেটে, পার্টিকুলারলি তোমার টার্সিয়ারি এডুকেশন থেকে যারা ইউনিভার্সিটি গ্রাজুয়েটস কিংবা যারা ডিগ্রি কলেজে পড়তেছে, তারা হচ্ছে প্রায় অলমোস্ট লাইক 4.5 লাখ থেকে 5 লাখের মতো ছেলেপেলে প্রতি বছর বের হয়। কিন্তু 4.5 লাখ থেকে 5 লাখের মতো স্টুডেন্টদের কিন্তু অ্যাকচুয়ালি জব দেওয়ার মতো প্রাইভেট সেক্টরের ক্যাপাসিটি নেই। পাবলিক সেক্টরে মাত্র 1,500-2,000 মতো জব হয়তো আছে হাতে গোনা, কিংবা হয়তো প্লাস মাইনাস সামথিং। কিন্তু প্রাইভেট জব মার্কেটে মাত্র অ্যাকোমোডেট করতে পারে এই 4-5 লাখের মাত্র অর্ধেককে। আর আগের বছরও যারা অ্যাকচুয়ালি আন্ডার এমপ্লয়েড কিংবা আনএমপ্লয়েড যারা ছিল, তারাও তো অ্যাকচুয়ালি বসে আছে, রাইট? সো দ্যাটস ওয়ান রিয়েলাইজেশন। সেকেন্ড আরেকটা যেটা রিয়েলাইজেশন যেটা আসলো, যে মানে ইউথরা ইভেন্চুয়ালি জব মার্কেটে যায় মাল্টিপল রুটস ধরে, রাইট? মাল্টিপল রাউট ধরে। আইদার দে গো ইনটু জবস, লোকাল জবস,
সেটা লোকাল জবস আবার দুই ভাগে ভাগ করে, প্রাইভেট, পাবলিক, অথবা দে গো ইনটু এন্টারপ্রেনারশিপ, ব্যবসা করে, মুদির দোকান দেয়, কিংবা ছোটখাটো ছোট বড় যাই ব্যবসা তারা করুক, কারখানা দেয়, যাই করে, অথবা তারা বিদেশে যায়। বিদেশে যায় দুইটা বইতে, পড়তে যায় কিংবা কাজ করতে যায়। So we see all these routes as opportunity, right? মানে হচ্ছে তুমি কিন্তু আউটকাম সেন্ট্রিক খেলা যদি তুমি খেলতে চাও, তুমি তো সবগুলোতে তুমি খেলতে পারবে। So we do not limit ourselves, or we are not limiting ourselves যে আমাকে শুধু জবটাই তাকে পাইয়ে দেওয়া লাগবে। একজন আর প্লাস তিনটা ছাড়া ফোর্থ ক্যাটাগরি কি, দেশে বসে ফ্রিল্যান্সিং করা। Freelancing that you can do for consultancy, freelancing that you can do for the local market কিংবা international market এর জন্য ম্যাক্সিমাম মানুষজন ফ্রিল্যান্সিং করে। And probably you also know যে ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট ফ্রিল্যান্সিং পুল কিন্তু হচ্ছে বাংলাদেশের। Although I'm not going to argue over the quality, that we know, right? The quality is not that good. But the second largest freelancing labor ওয়ার্কফোর্স অ্যাকচুয়ালি হচ্ছে বাংলাদেশ থেকে বিলং করে। এটা হচ্ছে যে অক্সফোর্ড ইনস্টিটিউট অফ ইন্টারনেটের ওই যে কি জানি নাম, so there is a separate report by Oxford Internet Institute, just গুগল করলেই চলে আসবে যে অনলাইনে লেবার মার্কেটে বাংলাদেশের পজিশন কত। কাপল অফ ইয়ার্স ব্যাক দে ডিড এন্ড ইটস সেকেন্ড। এবং এই যে নাম্বারটাকে তুমি যদি একটু ডিপ ডাইভ করো, দেখবে যে মেজরিটি অফ দেম ইজ অ্যাকচুয়ালি ইন দ্য লো ভ্যালু ক্রিয়েশন জব। দে আর ইন টু দ্য কন্টেন্ট ক্রিয়েশন কিংবা হচ্ছে ভিডিও এডিটিং, ডেটা এন্ট্রি, নট লাইক হচ্ছে হাই এন্ড জবে কিন্তু তারা কিন্তু ডেটা সায়েন্স, প্রোডাক্ট ম্যানেজমেন্ট, রিসার্চ কনসালটেন্সি, ওই হাই ভ্যালু। এগেইন মানে দ্য প্যাটার্ন ইজ রিপিটিং, রাইট? আমরা অফলাইনে এই ম্যানুফ্যাকচারিং বিজনেসও আমরা হচ্ছে লো ভ্যালুতেই খেলতেছি, অনলাইনেও গিয়ে আমরা কিন্তু লো ভ্যালুতে খেলতেছি। And why? Because the human capital that we are producing in this country is not that great. Simple as that, right? মানে আমাদের যে ম্যান পাওয়ার, যে আমাদের এডুকেশন সিস্টেম থেকে যে ম্যান পাওয়ার গুলো বের হচ্ছে, এই ইউনিভার্সিটিজ গুলো বলো কিংবা এই যে হাজার হাজার ডিগ্রি কলেজেস গুলো বলো, দে আর জাস্ট মানে গ্লোবাল হিউম্যান ক্যাপিটাল পুলের ভ্যালু চেইনের পুরোটা যদি আমি ম্যাপ করি, আমরা কিন্তু বটম অফ দ্য পিরামিডেই থাকবো। Majority, definitely we have some of the best minds, those are working at the top of the pyramid, but like comparing the number of students or comparing the number of workers we have, মানে ওই তুলনায় কিন্তু রেশিওটা খুবই ছোট। ইন্ডিয়ার দিকে যদি যাও, ইন্ডিয়া has probably the largest pool of freelancing workforce in the world, but India কিন্তু significant amount of people are actually working in the mid tier and in the top tier. Definitely তাদেরও বটম অফ দ্য পিরামিডটা হিউজ। সো সেইং দিস, মানে অ্যাকচুয়ালি আমরা যে আই এম নট গোইং টু সে যে অ্যাকচুয়ালি আমরা কোনটাতে ফোকাস করব, বাট লাইক এই পুরো আলোচনাটা করার পয়েন্টটা ছিল এটা যে লাইক ইউথদের এই চারটা রাউট যেটা আছে, ফ্রিল্যান্সিং, এন্টারপ্রেনারশিপ, লোকাল জবস অথবা ফরেন স্টাডিজ অর ফরেন জবস, এই চারটা কিন্তু ট্যাপিং করা যায়। And প্রতিটা সেগমেন্টে কিন্তু সেপারেট এডটেক হওয়ার মতো কিন্তু অবস্থা আছে। জাস্ট টু গিভ ইউ অ্যান এক্সাম্পল, ইন্ডিয়াতে লেভারেজ এডু নামে একটা কোম্পানি আছে, and they are actually leveraging higher study market in India, and that already become like $1 billion unicorn. বাংলাদেশে কিন্তু এখনো কিন্তু ওই বুটিক কনসালটেন্সি কোম্পানিগুলাই জাস্ট হচ্ছে স্টাডি অ্যাব্রোডের মার্কেটটাকে কিন্তু ধরে বসে আছে। এখন কিন্তু লোকাল কোনো এডটেক কোম্পানি কিন্তু ওরকম কিন্তু ট্যাপিং করতে পারে নাই। But that's a huge market, and there is already signals there. বাংলাদেশ গত বছর 10,000-এর মতো ছেলেপেলে ইউএসএ তে পড়তে পাঠাইছে, which is historically for us is massive. But হয়তো ইন্ডিয়ার তুলনায় কম্পেয়ার করলে that's nothing. ইন্ডিয়াতে প্রায় 2 লাখ ছেলেপেলে ইউএসএ তে পড়তে যায়। এই বছর বাংলাদেশ থেকে 2022-23 সালে প্রায় 12,000। That's another record, right? আমরা হিস্টোরিক্যালি আমরা কখনোই 7-8 হাজারের বেশি ছেলেপেলে ইউএসএ তে পড়তে পাঠাতাম না। বছরে আমরা কখনোই 50,000-এর বেশি ছেলেপেলে কিউমুলেটিভলি ইউএসএ, অস্ট্রেলিয়া, ইউরোপ, কানাডা সব মিলে আমরা 50,000-এর বেশি ছেলেপেলে পাঠাতাম। বাট নাও দিস নাম্বার ইজ অ্যাকচুয়ালি নিয়ারিং টুয়ার্ডস 1 লাখ। এই সেগমেন্টটা নিয়ে যে লাস্ট 1 মিনিটে যা বললাম, এই সেগমেন্ট ক্যান বিকাম লাইক এ ইউনিকর্ন অফ ইটসেলফ। এবং এই সেগমেন্টে
তোমার হচ্ছে আমরা কিছু সিগন্যালিং দেখতে পাচ্ছি যে আইএলটিএস পরীক্ষা আমাদের কিন্তু 10 এ ওয়ান অফ দ্য বিগেস্ট ভার্টিক্যাল অর বিগেস্ট বিজনেস ইজ কামিং ফ্রম ইংলিশ ল্যাঙ্গুয়েজ ভার্টিক্যাল, রাইট? যে কেন মানুষজন অ্যাকচুয়ালি ইংলিশে এত পরিমাণ কোর্স তারা কিনে, হাজার হাজার লাখ লাখ ছেলেপেলে অ্যাকচুয়ালি আমাদের কোর্স করতে চায়। কেন চায়? বিকজ দ্য অ্যাসপিরেশন মেজরিটিকে আস্ক করো দে ওয়ান্ট টু গো অ্যাব্রড আইদার ফর ওয়ার্ক অর ফর স্টাডি, অথবা সে ফ্রিল্যান্সিং করতে চায়, সিম্পল এজ দ্যাট। সো উই আর গোইং টু ডিপ মানে have a deep dive into that segment অথবা আর relevant other segment-এ। এখন যেটা হইতে পারে যে আমাদের অপরচুনিটি কস্ট অনুযায়ী আমরা প্রায়োরিটাইজ করব কোনটাতে, যেটাতে আমরা সবচেয়ে ভালো বুঝি, যেটাতে আমরা সবচেয়ে ভালো ইমিডিয়েটলি পেনিট্রেট করতে পারবো, আমরা ওই দিকে যাব। Local job market is not the only one that we're looking for, just to give you in short. আর আরেকটা যেটা সো বিজনেস ওয়াইজ দ্যাটস আওয়ার ফোকাস। সো এখন যদি এটাকে যদি আমরা যদি প্রোডাক্টে ট্রান্সফর্ম করি, সো প্রোডাক্টে মানে অ্যাজ আই এম ওয়ার্কিং অ্যাজ আ প্রোডাক্ট ম্যানেজার ফর আপস্কিলিং বিজনেস, দ্যাট ইউ ক্যান সি যে the opportunity is actually limitless. এতদিন পর্যন্ত we were just limited in courses, but now we can do business in investment, placement, not necessarily বাংলাদেশের জন্য placement, probably freelancing মার্কেটের জন্য কিংবা হয়তো বা গ্লোবাল মার্কেটের জন্য। So many things to do. So as I have told you why I was so excited, যে গত 1-1.5 বছরে তো যাই করার সুযোগ পাইছি, এখন হচ্ছে ফান্ডিংটা যেহেতু চলে আসছে না, অলসো recently we also partnered up with Light Castle partner for a grant from Netherlands embassy, right? And they also gave us opportunity to actually work on that direction that we wanted to work on. So এটা একটা বড় দিক। সো প্রোডাক্টের ওই দিক থেকে অনেক কিছু করার সুযোগ পাচ্ছি এবং হচ্ছে ওইদিকে যাব। একটা যেটা জায়গাতে আমি নাও কামিং টু দ্য সেকেন্ড পয়েন্ট, আমার মনে হয় যে আই এম নট গোয়িং টু লিমিট মাইসেলফ অনলি অন প্রোডাক্ট, বিকজ গত 4-5 বছরে এর থেকে আমার কাজ করার পরে আমার সবচেয়ে বড় একটা রিয়েলাইজেশন যেটা হইলো, এই যে আমরা বাংলাদেশে যত ধরনের এডটেক আছে, দিস উড নট এক্সিস্ট যদি আমাদের এডুকেশন সিস্টেমটা যদি একটু বেটার হতো, আমাদের এডুকেশন পলিসিটা যদি একটু বেটার হতো। হেন্স মাই কনস্ট্যান্ট রিয়েলাইজেশন গত কয়েক মাস ধরে, 1-2 বছর ধরে যেটা আসতেছে, যে আমাদের পলিসি এন্ডে আমরা যদি পলিটিক্যাল ইকোনমি এন্ডে আমরা যদি আরেকটু যদি বেটার কিছু করতে পারি, দেন আমাদের মতো এই যে আমরা ইভেন আই সেড অনেস্টলি যে 10MS বলো কিংবা বাকি আরো 20-30টা যাই এডটেক আছে, আমাদের কিন্তু হয়তো আমরা এখন যেখানে ব্যবসা করছি ওইখানে আমাদের ব্যবসা করার দরকার ছিল না, বিকজ বাংলাদেশ গভর্নমেন্ট যে পরিমাণ হিউম্যান ক্যাপিটাল, যে কোয়ালিটি অফ হিউম্যান ক্যাপিটাল জেনারেট করতেছে, দ্যাটস নট গুড এনাফ, সিম্পল এজ দ্যাট। এরা জব তৈরি করতে পারে না, জব দিতে পারে না, জব করতেও পারে না, বিদেশে গিয়েও তারা ভূমধ্যসাগর পাড়ি দিয়ে আই হ্যাভ সিন, রাইট, ইউনিভার্সিটি অফ প্যারিসে যখন পড়তাম, আমি আমার মেট্রোর বাইরে বাংলাদেশি ছেলেপেলেদেরকে দেখতাম, ডিগ্রি কলেজ পড়া ছেলেপেলে, তাদেরকে দেখছি যে তারা বাদাম বেচতেছে। এমন না যে তারা অশিক্ষিত, এমন না যে তারা ক্লাস 4-5 পাস। আমি তাদের সাথে কথাবার্তা বলছি, অ্যান্ড টু মাই সারপ্রাইজ তারা ডিগ্রি কলেজ থেকে পড়ে আসছে, তারা ভালো মতো কথা বলতে পারে, বাট ওয়াই তারা এত দূর এত কষ্ট করে জীবনটাকে বাজি রেখে অত পর্যন্ত কেন গেছে? বিকজ বাংলাদেশের জব নাই, অ্যান্ড দে জাস্ট ফর আ বেটার লাইফ অপরচুনিটি তারা হচ্ছে এদিকে আসছে। সো ওই পলিসির জায়গা থেকে অনেক বড় একটা কাজ করার সুযোগ আছে, পার্টিকুলারলি এভিডেন্স বেসড টারশিয়ারি এডুকেশনের পলিসিটা নিয়ে আমি খুবই ডিপলি প্যাশনেট। যে এভিডেন্স বেস, এই যে আমরা টারশিয়ারি এডুকেশনে আমরা যে কোর্সগুলো আমাদের ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন অ্যাপ্রুভ করে প্রতি বছর, এটা কারিকুলাম যেটা অ্যাপ্রুভ করা হয়, কিংবা যে ইনস্টিটিউটগুলো পুরো বাংলাদেশ ব্যাপী ভিন্ন ভিন্ন জায়গাতে পজিশন করা হয়, যে গাজীপুরে আজকে একটা আইটি ইনস্টিটিউট হবে, বরিশালে আজকে একটা মেডিকেল কলেজ হবে, কিংবা ওরকম একটা টিভেট ইনস্টিটিউট হবে, এটা কিন্তু লোকাল লেবার মার্কেটের সাথে কিন্তু কোনো কানেকশন নাই। পার্টিকুলারলি নারায়ণগঞ্জে বরিশালে যদি এগ্রিকালচারাল বিজনেস ক্লাস্টার যদি থাকে, মাই অপিনিয়ন অ্যান্ড মাই ড্রাইভ টুয়ার্ডস দ্যাট ইজ যে ওই লোকাল ইকোনমিকে সাপোর্ট করে ওরকম একটা ইউনিভার্সিটি ওইখানে পাবলিশ করা, রাইট? যে গাজীপুরে আমি একটা মেরিন ইউনিভার্সিটি দিয়ে আমার কোনো লাভ নেই, মেরিন ইউনিভার্সিটি চিটাগাংয়ে দেওয়া উচিত, কথা অ্যান্ড ভাইস ভার্সা, সামথিং, জাস্ট অ্যাজ অ্যান এক্সাম্পল দিলাম। দেন আমি প্রতি বছর লতে আমার গ্র্যাজুয়েট মনে হয় এই মুহূর্তে কয়েক হাজারের মতো ল গ্র্যাজুয়েট বাংলাদেশে পড়াশোনা করতেছে, বাট ফ্রম আমি সোর্স
বলবো না, বাট ফ্রম আওয়ার কনফিডেন্সিয়াল সোর্স উই নো বাংলাদেশে প্রতি বছর 500-600 বেশি ল গ্রাজুয়েট থেকে চাকরি করার মানে ক্যাপাসিটি নাই আমাদের লিগ্যাল লিগ্যাল সেক্টরের। সো এই বাকি হাজার হাজার ছেলে পেলে তারা পাশ করে বের হয়ে তারা করবেটা কি? সো গভর্নমেন্ট অ্যাকচুয়ালি উচিত ছিল না যে লোকাল লেবার মার্কেট কিংবা ন্যাশনাল লেবার মার্কেটের অ্যাসেসমেন্টটা প্রপারলি করে এই সিটের ক্যাপাসিটি গুলো বরাদ্দ দেওয়া, তারপর হচ্ছে এই কারিকুলাম যে ডিজাইন করা হয় এটা লেবার মার্কেটের নিড অনুযায়ী কিংবা গ্লোবাল লেবার মার্কেটের নিড অনুযায়ী করা, অ্যান্ড অলসো যে ইনস্টিটিউট গুলো তারা স্টাবলিশ করতেছে সেই ইনস্টিটিউট গুলো ওই লোকাল এসএমই ক্লাস্টার কিংবা লোকাল ইকোনমিকে সাপোর্ট করে ওরকম ওরকম ভাবে মানে প্ল্যান প্রোগ্রাম করা, রাইট? মানে এগুলো কিন্তু একটাও কিন্তু করা হয় না। ফর এক্সাম্পল একটা যদি সেকেন্ডটা যদি এক্সাম্পল দিই, রিসেন্টলি জাস্ট সম্ভবত ইউল্যাব কিংবা ইউআই ইউতে ডেটা সায়েন্স নিয়ে হচ্ছে কোর্স অ্যাপ্রুভ করছে, রাইট? বাট আই নো ফর ফ্যাক্ট যে নর্থ সাউথ ইউনিভার্সিটি ইজ অ্যাকচুয়ালি সিকিং অ্যাপ্রুভাল অন দ্যাট টপিক ফর ইয়ার্স, and UGC took years to actually approve that. And also আরেকটা anecdotal example দিই, ডিজাইন থিঙ্কিং নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটির স্কুল অফ আর্কিটেকচার অ্যান্ড ডিজাইন দে ওয়ান্টেড টু অ্যাকচুয়ালি ইন্ট্রোডিউস কোর্স অন ডিজাইন থিঙ্কিং অ্যান্ড ডিজাইন মানে প্রোডাক্ট ডিজাইন নিয়ে, as design is becoming very much important in the tech sector and in general sector. But UGC for years they didn't approve, and finally আমি যেটা শুনলাম internally, I hope I'm not wrong, যে সেটা নাকি অ্যাপ্রুভ করা হয় নাই, হবে না, অথবা ব্র্যাক ইউনিভার্সিটি সর্ট অফ লাইক গেভ আপ। তারা অনেকদিন ধরে চেষ্টা করে যাচ্ছে ওইটা দেওয়ার, বাট এটা যদি গ্লোবাল লেবার ইকোনমি এভিডেন্স বেস যদি এই সিদ্ধান্তগুলো নেওয়া হইতো তাহলে কিন্তু অ্যাকচুয়ালি এই জায়গাটা কিন্তু প্যারা খাওয়া লাগতো না। সো দিস ইনস্টিটিউটস and this policy making whole system has become like an impediment rather than an enabling system, right? মানে এই জায়গাতে অ্যাকচুয়ালি যদি সিস্টেমেটিক কোনো চেঞ্জ যদি না আসে, এই যে আমরা আজকে যারা এডটেকের বিজনেস করতেছি কিংবা এডটেকের এনজিও যারা চালাচ্ছে, এডটেক নিয়ে এনজিও আইএনজিও প্রজেক্ট যাই হচ্ছে কিংবা হচ্ছে কর্পোরেটও প্রচুর পরিমাণে এডটেক নিয়ে কাজকর্ম হচ্ছে অ্যাজ পার্ট অফ সিএসআর এন্ড হোয়াট নট, আমরা যাই করি আমরা কিন্তু সবাই জাস্ট স্টপ গ্যাপ মেজারেই কাজ করতেছি। স্টপ মানে ইটস নট আ সিস্টেমিক সলিউশন কিন্তু আনা যাবে না। সো ওই একটা জায়গাতে আমার মনে হয় যে অ্যাজ আই এম লার্নিং মাচ অ্যাবাউট দ্য সিস্টেম, যে পলিটিক্যাল ইকোনমি অ্যান্ড হচ্ছে পলিসির জায়গাতে এডুকেশনটা যেন এভিডেন্স বেসড হয়, ওইটার একটা বড় একটা চেঞ্জ আসা উচিত। এবং ওইটা নিয়ে আমি খুব ছোট পরিসরে কাজ করতেছি এখন ইউথ পলিসি ফোরামের সাথে, বাট ভবিষ্যতে অ্যাকচুয়ালি আরো ডিপলি এটা নিয়ে কাজ করতে চাই। অ্যান্ড এই তো মানে আচ্ছা, for the audience তুমি কি এভিডেন্স বেসড জিনিসটাকে একটু ডিফাইন করবা, যে what do you mean by evidence based? সো সিম্পল এভিডেন্স বলতে হচ্ছে যেটা বোঝায়, ফর এক্সাম্পল আমি এভিডেন্স বেস হচ্ছে যে আমি যখনই কোনো একটা পলিসি ডিজাইন করতেছি, যাদের জন্য ডিজাইন করতেছি তাদেরকে অ্যাকচুয়ালি নিডটা আছে কিনা নাই, এটাই হচ্ছে এভিডেন্স বেস পলিসি মেকিং এর মূল মন্ত্র। এখন সেই এভিডেন্সটা কি হইতে পারে, দ্যাটস মাইট বি আ কনসার্ন, যে সেটা কোয়ান্টিটেটিভ এভিডেন্স হইতে পারে, কোয়ালিটেটিভ এভিডেন্স হইতে পারে, সিস্টেমের লিটারেচার স্টাডি হইতে পারে, যে গ্লোবাল বাকি কান্ট্রিগুলো অ্যাকচুয়ালি কি কি করছে, হোয়াট আর দ্য গুড প্র্যাকটিসেস, আমরা অ্যাকচুয়ালি এখানে ওরকম কোনো কিছু করতে পারি কিনা। সো এভিডেন্স ক্যান বি লাইক হচ্ছে কোয়াল কোয়ান্ট অল কেস স্টাডিজ অল কম্বাইন্ড। একটা ছোট একটা যদি এক্সাম্পল দিই, যে আমি সাপ্লাই এন্ড ডিমান্ড নিয়ে হচ্ছে অনেক জায়গাতে অনেকবার কথাবার্তা মানে বলছি ইন্টারনালি এবং এক্সটার্নালি হয়তো অল্প কয়েকটা জায়গায়, যে বাংলাদেশ 2000 রিসেন্টলি ACIP প্রজেক্ট স্কিল ফর এমপ্লয়মেন্ট ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম সামথিং লাইক দ্যাট, ফাইন্যান্স মিনিস্ট্রি আন্ডারে বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে বড় আপস্কিলিং প্রোগ্রাম তারাই রান করে। ইটস অলমোস্ট লাইক $1 billion program, and they're running it almost for 10+ years if I'm not wrong. So ওই প্রোগ্রামের আন্ডারে লাস্ট 2015-16 সালে আমরা বাংলাদেশের লেবার সাপ্লাই ডিমান্ড একটা অ্যানালাইসিস আমরা প্রথমবারের মতো করছিলাম। সরি, তার আগে একবার করা হয়েছিল সম্ভবত, বাট দ্যাট ওয়াজ দ্য মোস্ট কম্প্রিহেন্সিভ ওয়ান। অ্যান্ড BIDS, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজ, দে অ্যাকচুয়ালি ডিড ইট। অ্যান্ড হোয়াট দে ডিড, তারা হচ্ছে কয়েকটা পার্টিকুলার কি সেক্টরকে পিক করে তারা ওই পার্টিকুলার সেক্টরের ডিমান্ডের এখন কি অবস্থা, অ্যান্ড ডিমান্ড আগামী 5-10 বছরে কিরকম আসবে, ওটা একটা প্রজেকশন তারা দেখায়। সো এই ইনফরমেশনটা রেগুলার বেসিসে কিন্তু আমরা কিন্তু প্রডিউস করি নাই, আমরা হচ্ছে প্রডিউস করছি আবার 2015-16 সালে কাজ করলাম, BIDS এটার উপরে রিসেন্টলি আবার কাজ করলো 2021-22 সালে রিপোর্টটা মাত্র
আসছে, বাট ওদের একটা রেকমেন্ডেশনে বড় একটা জায়গা যেটা ছিল যে ইফ উই হ্যাভ টু ক্রিয়েট আ এভিডেন্স বেস এডুকেশন, কিংবা যে মানে বাংলাদেশের লেবার মার্কেটে এই মুহূর্তে কোন কোন স্কিল গ্যাপ আছে, কোন কোন জায়গাতে ট্যালেন্ট লাগবে, কোন কোন জায়গায় ছেলেপেলেদেরকে অ্যাকচুয়ালি বেশি করে ট্রেন করা উচিত, ওটা যদি করতে হয় বা আমাদের রিয়েল টাইম অ্যাটলিস্ট অ্যানুয়াল একটা প্র্যাকটিস যদি হয় যে আমরা অ্যানুয়াল এই স্কিল গ্যাপের অ্যানালাইসিসটা আমরা করে করে পাবলিশ করবো রিপোর্ট, সো দ্যাট আমাদের এডুকেশন সিস্টেমে যে টার্সিয়ারি এডুকেশনের যে ইনস্টিটিউটগুলো আছে তারা ওই ইনফরমেশনটা নিয়ে তারা তাদের কারিকুলাম এন্ড কোর্স ক্যাপাসিটি ডিজাইন করবে ওভাবে। এটা আমাদের এই মুহূর্তে নাই। সো দ্যাটস অ্যাকচুয়ালি ওয়ান অফ দ্য এক্সাম্পল অফ ল্যাক অফ এভিডেন্স বেস পলিসি। যে মনে কর ফর এক্সাম্পল যে লিগাল এবং ল স্টাডি নিয়ে একটা এক্সাম্পল দিলাম, রাইট? বায়োটেকনোলজিতে বাংলাদেশে প্রায় এখন, আগে তো দুই একটা ইউনিভার্সিটিতে বায়োটেকনোলজি গ্রাজুয়েটটা পড়ার সুযোগ পাইতো, এখন দেখলাম যে প্রায় অনেকগুলো পাবলিক ইউনিভার্সিটিতেই করানো হয়। কিন্তু মাই কনসার্ন ওয়াজ আমাদের দেশে কি বায়োটেকনোলজি ইন্ডাস্ট্রিতে এই বায়োটেকনোলজি গ্র্যাজুয়েটদেরকে অ্যাবজর্ভ করার কি কোনো ক্যাপাসিটি আছে? যদি না থাকে তাহলে অ্যাকচুয়ালি এদের পিছনে সরকার যে পরিমাণ টাকা খরচ করতেছে, এটা জাস্টিফিকেশন কি, এটার আরওআইটা কি? আমি একটা এক্সাম্পল দিই। বুয়েট থেকে তোমরা যারা বুয়েটে পড়ছো, গভর্নমেন্ট প্রতি বছর তোমাদের পিছনে কত টাকা খরচ করে, ডু ইউ নো? There has been অথবা কত টাকা খরচ? variable amount শুনছি, but it's always around 5 lakh or something. না, সো ইউজিসি রিপোর্ট 2021 সাল অনুযায়ী বাংলাদেশের বুয়েটে প্রতিটা স্টুডেন্টের পিছনে অ্যানুয়ালি গভর্নমেন্ট 2,40,000-এর মতো টাকা খরচ করছে। আচ্ছা, এখন এই টাকাটা annually, আসছে I কই? thought that throughout the course. তো তাহলে টোটাল 10 লাখের মতো, So, ঠিক আছে? হ্যাঁ, মানে সো ওইটা হয়তো বা 4-5 বছর আগে আরেকটু হয়তো কম ছিল, 8-6 লাখ টাকা ছিল। যাই হোক, সো এই মুহূর্তে প্রতি বছর গভর্নমেন্ট 2,40,000, 40-44 সামথিং লাইক দ্যাট, 40,000 টাকা খরচ করতেছে এক একটা স্টুডেন্টের পিছনে। এখন এই টাকাটা আসছে কই থেকে? এই টাকাটা অর্থায়নটা কে দেয়? মানে আমরা যে এডুকেশন সিস্টেম নিয়ে যে আমরা মানে ব্যবসা করি আর যাই করি না কেন, সামবডি ইজ প্রোভাইডিং দ্য মানি, রাইট? মানে গভর্নমেন্টও তো নিজেও একটা এডুকেশন সিস্টেম, বাংলাদেশের সবচেয়ে বড় এডুকেশন সিস্টেম গভর্নমেন্ট চালায়। গভর্নমেন্ট এই লোকগুলোকে বেতন দেয় কিভাবে? ইউনিভার্সিটিগুলো চালায় কিভাবে? ইউজিসি চালায় কিভাবে? আমার তোমার ট্যাক্সের টাকা দিয়ে। এন্ড ট্যাক্সের টাকার আরওআইটা কই? এই যে মনে করো বুয়েটের একটা স্টুডেন্টকে 2,40,000 টাকা প্রতি বছর দিচ্ছি ঢাকা ইউনিভার্সিটিতে। আচ্ছা, এগুলো যদিও অ্যাভারেজ, আমি শিওর ঢাকা ইউনিভার্সিটি সোশিওলজি ডিপার্টমেন্টের স্টুডেন্টের যে খরচ আর বায়োটেকনোলজি স্টুডেন্টের খরচ এক না, বাট অন অ্যাভারেজ ইউজিসি রিপোর্ট 2021 সালে অনুযায়ী 1,80,000 টাকা আমরা খরচ করতেছি। মানে আমাদের ট্যাক্সের টাকার এত টাকা যায়। বাংলাদেশের সবচেয়ে বেশি গভর্নমেন্ট সবচেয়ে বেশি ট্যাক্সের টাকা খরচ করতেছে দুই একটা টেকনিক্যাল ইউনিভার্সিটি লাইক এগ্রিকালচার ইউনিভার্সিটি গুলাতে, আর হচ্ছে বাংলাদেশ এরোনটিক্যাল এন্ড এভিয়েশন ইউনিভার্সিটি যেটা রিসেন্টলি হইলো। দে স্পেন্ড অ্যারাউন্ড লাইক 7 লাখ টাকা per student, understandably, because highly technical course, right? And that also brings another question যে 7 লাখ টাকা আমি খরচ করে এভিয়েশনের জন্য এক একটা স্টুডেন্টকে আমি পড়াচ্ছি। বাংলাদেশে কি এভিয়েশন ইন্ডাস্ট্রিতে এই যে কয়টা ছেলেপেলে পাস করে বের হবে, এদেরকে কি জায়গা দিতে পারবে? জায়গা দিতে না পারে, দ্যাটস মাই এভিডেন্স টুয়ার্ডস দিস ডিসকাশন এন্ড মানে হচ্ছে কোয়েশ্চেন যে বাংলাদেশের লেবার মার্কেটে কত পরিমাণ ডিমান্ড আছে, কিংবা ইন্টারন্যাশনাল লেবার মার্কেটে এই ছেলেপেলেগুলোকে চাকরি করার জন্য পাঠানোর জন্য আমরা কি করতেছি? এলস আমার তোমার ট্যাক্সের টাকা 5 লাখ টাকা, 7 লাখ টাকা, 2 লাখ টাকা, 8 লাখ টাকা, এটা তো পুরোটাই গচ্চাই যাচ্ছে, রাইট? That's the evidence-based discussion I want to open to and have with the relevant stakeholder, right? And মানে এই জিনিসটাই হচ্ছে অ্যাকচুয়ালি ইভেন্চুয়ালি দিন শেষে কিন্তু if you follow the money, মানে everybody will ask this fundamental কোয়েশ্চেন যে আচ্ছা, এত টাকা আমরা খরচ করতেছি, আমাদের ট্যাক্সের টাকা এত টাকা যাচ্ছে, হোয়াট দ্য আউটকাম? মানে এই যে আমাদের হাজার হাজার ডিগ্রি কলেজগুলো যে আছে, লিগ্যাল করতেছে এই ছেলেপেলে গুলা, এদের পিছনে হয়তো বা গভর্নমেন্ট 1 লাখ টাকার বেশি খরচ করে না, ইফ আই এম নট রং। মানে পাবলিক ইউনিভার্সিটি সরি এই যে এই ন্যাশনাল ইউনিভার্সিটি আন্ডারে ডিগ্রি কলেজে যারা পড়ে তাদের খরচ কম হয়, কিন্তু হোয়াট ইজ দ্য আউটকাম? এই ছেলেপেলেগুলো কিন্তু শুধু মনিটরি না, তারা তাদের জীবনে 4-5 বছর কিন্তু সময়ও কিন্তু এই সিস্টেমের পিছনে, রাইট? আমি যদি লোকাল লেবার মার্কেট ওদেরকে প্লেস না করতে পারি, অ্যাটলিস্ট গভর্নমেন্টের তো উচিত যে আচ্ছা তুমি এটা পাস করে বের হও, তুমি ইন্টারন্যাশনালি এখানে গিয়ে আমি তোমাকে প্লেসমেন্ট করার ওয়েটা দেখা দিচ্ছি, আমি তোমাকে প্লেস করব না, ওয়েটা দেখা দিচ্ছি। এখানে কিন্তু আবার তোমার ওই ক্লোজিং দ্য লুপের ব্যাপারটা চলে আসে মুক্তি। যেমন ধরো
এত এত ইঞ্জিনিয়ার কি করে, যেমন আমি আমাদের ভার্সিটি বাদই দিই। বাংলাদেশে এখন প্রচুর সরকারি টেকনোলজি ভার্সিটি প্রচুর, রাইট, মানে এবং অনেক জায়গায়। আগে ছিল জাস্ট হুম হুম বিভাগীয় সদরগুলোতে, এখন অনেক জায়গায়। পাবনা, নোয়াখালী, মাওলানা ভাসানী কোথায় আমার মনে নেই। বাট ইস্যুটা যেখানে, যেটা এখানে তুমি, এবং আমি তোমার ভিয়েতনামের পয়েন্টটাতে একটু ব্যাক করবো। ধরো ভিয়েতনাম একসময় শুধু গার্মেন্টস এক্সপোর্ট করতো আমাদের মতো, ভিয়েতনামের এখনকার টপ এক্সপোর্ট সম্ভবত আইসি, ব্রডকাস্টিং, টেক টেক এই রাইট টাইপের জিনিসপাতি, রাইট? এবং ওই অপরচুনিটি যদি থাকতো আলটিমেটলি, মানে এতজন ইঞ্জিনিয়ার হয়তো একটা জব থাকতো দেশে। তো আনফরচুনেটলি ওইখানে তো লুপটা ব্রেক হয়ে যাচ্ছে, যেটা আলটিমেটলি ওই যে মানে লোকজন কমপ্লেন করে অনেক ক্ষেত্রে যে তুমি ইঞ্জিনিয়ারিং পাশ করে অ্যাডমিন জবে কেন গেছো। মানে ইটস ফাইন, অ্যাডমিন জব করতেই পারে, অ্যাডমিন জবে করার স্কিল ইঞ্জিনিয়ারিং পড়তে পড়তে গেইন করতেছে। ইটস যাচ্ছে বিকজ এসেনশিয়ালি অল্টারনেটিভটা নাই। অল্টারনেটিভটা নাই বিকজ আলটিমেটলি একটা আইসি চিপ ইন্ডাস্ট্রি ক্রিয়েট করা একটা স্টার্ট আপের জন্য খুব কঠিন। মানে yes, maybe IBM was a startup 70 years ago, but that doesn't mean বাংলাদেশে একটা স্টার্টআপ এসে হঠাৎ করে আইসি ডিজাইন করে এক্সপোর্ট করা শুরু করে দিতে পারবে। বা টেলকোর বা ইভেন আমি দেশের জিনিস চিন্তা করি, যেমন আমি আর তানভীর দুজনেই তো টেলকোতে ছিলাম এক সময়। আমরা প্রচুর জিনিসপাতি ইম্পোর্ট করছি, রাইট, দেশ থেকে। যে আমাদের প্রত্যেক বছর নতুন নতুন মোবাইল স্টেশন লাগে, সেটার জন্য আমরা অ্যান্টেনা আনতেছি। কোনো ব্রডকাস্টিং জিনিস তো বাংলাদেশে তৈরি করা পসিবল না। সো এখানে আলটিমেটলি তোমার ওই লুপ ক্রিয়েশনের ব্যাপারটা, যে হয়তো আমার স্কিল সেটটাও আছে, আমি হয়তো বের করতেছি যেটা বাংলাদেশের জন্য লাগবে, বাট মাঝের এইটা তো আরেকটা কাউকে ক্রিয়েট করতে হবে, এই বিজনেস স্কোপটা, যেটা হয়তো এগেন পলিসি ফ্যাক্টর। বাট ওইটা আমার তোমার সাথে কথা কথা শোনার সময় আমার মনে হচ্ছিল যে আলটিমেটলি পলিসি সলভ করা তো স্টার্ট আপের জন্য খুব ডিফিকাল্ট কাজ। রাইট 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 হ্যাঁ। মানে এই আচ্ছা একটা জিনিস হচ্ছে, আমি মানে যে সো আলহামদুলিল্লাহ, আল্লাহ কাছে লাখ লাখ শুক্রিয়া। সো আমি যখন এডটেকে যে গ্যাপটা নিয়েছিলাম 2020-21 সালে, আমি যখন ওই ইনোভেশন কনসাল্টিং এ যখন কাজ করি, that helped me to actually have a very deeper understanding of বাংলাদেশের লোকাল ইকোনমি। আমি এসএমই দের আইসিটি অ্যাডপশন নিয়ে একটা স্টাডি করি, আমার একটা বইও আমার পাবলিশ হয়। And then all these tech sector market research করে যেটা আন্ডারস্ট্যান্ডিং। সো আলহামদুলিল্লাহ, that gave me a very deeper understanding যে actually local labor market এ কি হইতেছে, এসএমই দের actually অবস্থাটা, বিকজ আমরা যাই বলি না কেন, এই আমরা যত টার্সিয়ারি এডুকেশনের থেকে কিংবা এই এডুকেশন সিস্টেম থেকে যারা বের হয়, তারা তো 90% চাকরি পায় লোকাল ইকোনমিতে। লোকাল ইকোনমিতে তারা কই চাকরি পায়? গভর্নমেন্টেও চাকরি পায় না, তারা এমএনসি তেও চাকরি পায় না। 90% অফ দিস জবস অ্যাকচুয়ালি শুড বি মানে অ্যাবজর্ব বাই হচ্ছে লোকাল এসএমইস। সিম্পল অ্যাজ দ্যাট। ছোটখাটো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ যেগুলো আছে, ওইখানে অ্যাবজর্ব হয়ে যাওয়ার কথা ছিল। এখন এই এসএমই সেক্টরটা যদি গ্রো যদি না করতে পারে, ডিমান্ড সাইডটা যদি ফিক্স যদি না হয়, আমি সাপ্লাই সাইড যারা আমরা এডুকেশনে কাজ করি, আমরা যতই কাজ করি না কেন, এই প্রতি বছর লাখ লাখ ছেলেপেলে দেশ ছাড়তেছে। দ্যাট উই ক্যানট স্টপ। সিম্পল এজ দ্যাট। আমার একটা খুব খুব ইন্টারেস্টিং একটা অবজারভেশন আছে। আই শেয়ার দিস উইথ কাপল অফ পিপল, যে একটা কান্ট্রি ডেভেলপ করে তিনটা এলিমেন্ট যখন তা সিঙ্ক হয়: পিপল, প্লেস অ্যান্ড টাইমিং। টাইমিং মানে হচ্ছে দ্য এরা ইট অপারেটস। ফর এক্সাম্পল, চায়নাতে why China is so developed, আমরা যদি একটু কোয়েশ্চেন করি, সো because of the skilled manpower it developed during 1960s যে কালচারাল রেভলিউশন হলো, তখন হচ্ছে তোমার ইউনিভার্সিটি সিস্টেম কিন্তু অফ ছিল। সো মেজরিটি অফ দ্য অ্যাকচুয়ালি স্টুডেন্ট দে ওয়েন্ট টু স্টাডি টিভেট। সো টিভেট থেকে পাশ করা ছেলেপেলে যখন বের হইলো, ইন্টারেস্টিংলি চাইনিজ ইকোনমি স্টার্টেড টু ওপেন টু দ্য গ্লোবাল মার্কেট। Xiao Deping মনে হয় ওনার নাম, he actually went to abroad and he saw like what the consumerism actually did wonders to the world. He came back home, he opened 4 EPZ, ওয়ার্ল্ডের ফার্স্ট 4টা EPZ শেনজেন এবং হচ্ছে আরো 3টা জায়গা ছিল, আমার ঠিক মনে নেই। এই 4টা প্রথম EPZ উনি সেখানে ওপেন করে। and মানে নোটিস যে ওই যে টিভেট থেকে পাশ করা ছেলেপেলেগুলো বের হয়ে দে অ্যাকচুয়ালি ওয়েন্ট টু দিস EPZ টু ডু জবস, because at that time of the world, that era was actually industrial revolution at time. So timing, place and people, that syncs so well for China, and that create a boom for next 20-30 years for China. Similarly, if we go for India,
ইন্ডিয়াতে টাইমিংটা ছিল কি, ইন্ডিয়া ওয়াজ প্রডিউসিং ওয়ান অফ দ্য হাইয়েস্ট নাম্বার অফ ইঞ্জিনিয়ার্স অ্যান্ড সায়েন্টিস্ট দ্যাট হ্যাভ সিন ওয়েস্টে যারা চাকরি করতে গেছে, অ্যান্ড ওয়েস্ট অ্যাট দ্যাট টাইম ওয়াজ অবজার্ভিং ইন্টারনেট বুম. So Indian engineers, they went to the West, Silicon Valley কিংবা হচ্ছে US or ইউরোপে তারা কাজ করতে গেল, and because the time was internet boom. So time, place and people, এই তিনটা সিঙ্ক করাতে India had another boom. Now for us, we have to also ask if Bangladesh wants to actually propagate to the next century, যে অ্যাকচুয়ালি হচ্ছে কিংবা আমরা যদি একটা ডেভেলপ কান্ট্রি যদি আগামী 20-30 বছর যদি হইতে চাই, what are the three elements that we need to work for us? What is it? আমাদের people, the place and the timing. Timingটা কি? AI কিংবা data era, right? The place is actually actually the online অথবা হচ্ছে international labor market কিংবা freelancing market কিংবা হচ্ছে global economy, and the people is actually the people we are going to train. So এই তিনটা জিনিস বাংলাদেশে যদি সিঙ্ক যদি না করে, although I don't know the answer for Bangladesh yet, hence I was stuttering a bit. বাংলাদেশে তিনটা জিনিস শুধু সিঙ্ক করা লাগবে. এই তিনটা জিনিস যখন বাংলাদেশ সিঙ্ক করবে, then Bangladesh can become like a very developed country or a global powerhouse for the world, right? এই তিনটা জিনিস actually সিঙ্ক না করলে historically, so that's an observation I had, and if you actually put that into framework, এই তিনটা জিনিসের ফ্রেমওয়ার্ক যদি যে কোনো কান্ট্রিতে তুমি হিস্ট্রিকে যত পিছনে যাও না কেন, তুমি মেডিভেল এজে ইউরোপে যাও, প্লেস, পিপল, টাইমিং দ্যাট ম্যাচড, তুমি আরাবিয়ান রেনেসাতে যাও, আরাবিয়ান যখন হচ্ছে সায়েন্টিস্ট, পিপল, প্লেস, টাইমিং দ্যাট ওয়ার্কড, এভরিথিং যেই কান্ট্রিতে যাও না, এই তিনটা জিনিস যখনই সিঙ্কে হয়েছে, ওই কান্ট্রি কিংবা ওই রিজনটা ডেভেলপ করছে। বাংলাদেশের এই তিনটা জায়গাতে পিপলটা, as you know, right, that hence this is the point of whole discussion. প্লেসটা বাংলাদেশ প্রবাবলি না কিনা আমি শিওর না, কিংবা হ্যাঁ না কি আমি শিওর না, বিকজ বাংলাদেশ যদি অনেকগুলো ইপিজেড তৈরি করে রাখছে, ইট হ্যাজ টু বি প্রবাবলি বোথ লোকাল ইপিজেড গুলো তো 100টার মতো ইপিজেড গভর্নমেন্ট তৈরি করে দিছে, বাট দোজ আর ইয়েট টু বি রিয়েলাইজড কিংবা হচ্ছে ইউটিলাইজড ভেরি ওয়েল। অনলাইন ইকোনমি একটা আছে, আর টাইমিংটা হচ্ছে এআই কিংবা হচ্ছে ডেটা এজ, ইটস এ ডেটা এজ। তুমি যে তিনটা কম্পোনেন্ট বলো, তার মধ্যে the only thing we have control over is the people. তুমি যদি গ্লোবাল গ্লোবাল মার্কেটের কথা চিন্তা করো, we cannot actually control the global market. Timing is something we cannot control as well. We simply can ride the wave, but the people is the only component over which you have control. একটু detour question, সেটা হচ্ছে তোমার এটা একটু edtech related এবং একটু ব্যবসা related। সেটা হচ্ছে তোমার কিছু edtech আছে যেগুলো হচ্ছে kind of খুব premier, and other course completion basically itself is a good driver of success. For example, Udacity Nano Degree. এগুলো হচ্ছে তোমার first of all এগুলো extremely expensive and they're quite difficult to complete, and completion of those courses are seen as a metric of competency. তারপর হচ্ছে আরেকটা very recent আরেকটা খুব নাম করতেছে এখন Sphere নাম, Sphere এর তোমার if you look at the instructor list, I think মনে হয় Yoshio Benjo কিনা বাকি রাখছে মনে হয় AI কোর্সের জন্য। তো Sphere, but basically these courses are, এই কোর্সগুলো বৈশিষ্ট্য কি? ফার্স্ট বৈশিষ্ট্য হচ্ছে যে তোমার they are like super expensive, so the cohort গুলো খুব লিমিটেড হয়। আর একটা জিনিস, সেকেন্ড জিনিস হচ্ছে যে তোমার কোর্স কন্টেন্ট ইজ লাইক অ্যাবসলিউটলি প্রিমিয়ার, এন্ড আমি যদি নিজে ফোরকাস্টিং সিকোয়েন্সিয়াল অপটিমাইজেশন নিয়ে কাজ করি, I look into the contents they have, and আমি কনফিডেন্টলি বলতে পারি যে তোমার এগুলো this is basically as good as possible, এর চেয়ে বেটার কন্টেন্ট হওয়া পসিবল না। তো বাংলাদেশ কনটেক্সটে যে বাংলাদেশের এসএমই গুলোর জন্য ওদের মধ্যে কি ফার্স্ট অফ অল এরকম অ্যাওয়ারনেস ক্রিয়েট করা কি পসিবল যে হ্যাঁ দিস ইজ সাম সার্টেন এডটেক্স, এদের কম্পিটিশনটা যদি একটা ক্যান্ডিডেট থাকে দ্যাট ইট লুকস লাইক হি অর শি ইজ এ বেটার ক্যান্ডিডেট, এবং হচ্ছে তোমার
if that's possible, এটা কি কোনো একটা পসিবল বিজনেস এভিনিউ যেটা এডটেক গুলো এক্সপ্লোর করতে পারে? লাইক ইয়েস, অ্যান্ড দ্যাট শুড বি দ্য গোল অ্যাকচুয়ালি। মানে এখনো আমি যতদূর জানি যে বাংলাদেশের লোকাল কোম্পানিজ গুলা, এসএমইস বলতে কি অ্যাকচুয়ালি তুমি যেটা বোঝাচ্ছ মানে মোস্টলি এন্টারপ্রাইজেস, রাইট? দ্য বিগ হ্যাঁ, কর্পোরেশন। এসএমইস না, লেটস সে এমএনসিজ as well. ফর এক্সাম্পল, আমি কেন আমি অল্টারনেটিভটার কথা বলছি, মনে করো এরকম কোশ্চেন আসতে পারে যে কেন একটা বাংলাদেশি স্টুডেন্ট হচ্ছে ওগুলা রেখে এটা করবে, যেটার অ্যাপ্লিকেবিলিটি জাস্ট হয়তো বাংলাদেশের জিওগ্রাফিক রিজনের মধ্যেই। রিজন হচ্ছে ওই কন্টেন্ট গুলো ইটস লাইক ট্রেমেন্ডাসলি এক্সপেন্সিভ, অলমোস্ট as expensive as getting a degree from a private university. I remember that একটু when we were working in GP, I think GP হচ্ছে তোমার ওদের L&D প্রোগ্রামে আন্ডারে কিছু কিছু ন্যানো ডিগ্রি ওপেন করছিল টু সাম সার্টেন ইন্ডিভিজুয়ালস, তাও সবার জন্য না। বাট হ্যাঁ, the answer হচ্ছে যে তোমার existing options are like tremendously expensive for someone who is in the job market and যারা entry level job দরকার, but he or she is willing to spend some money but not, they don't want to break the bank which is almost broken already. সো এটার ইন্টারেস্টিং কিছু মডেল কিন্তু অলরেডি এক্সিস্ট করে। হ্যাঁ, যেমন হচ্ছে যে there are some certain edtech model যেখানে you don't have to pay upfront, মানে তুমি পে করবা if you are successful, simple as that. মানে মাই সাকসেস ইজ অ্যাকচুয়ালি ইয়োর সাকসেস। এরকম এডটেক ইন্ডিয়াতে, বাংলাদেশেও ইভেন মনে হয় স্টার্ট হয়ে গেছে মাস্টার কোর্স। ইভেন তোমাদের বুয়েটের একটা গ্রাজুয়েট ছিল, সে মাস্টার কোর্স নামে একটা এডটেক চালু করছে ডেটা সায়েন্সের উপর ফোকাস করে। ওইখানে যেটা লাস্ট টাইম আই স যে লেখা ছিল যে ইউ ডোন্ট হ্যাভ টু পে এনিথিং আপফ্রন্ট, তুমি জব পাওয়ার পরে তুমি হচ্ছে টাকা দিও। That's a very good model, and it's not the first time he's doing in Bangladesh. That actually happened in India and somewhere else, and it worked. কিন্তু অথবা এটা একটা মডেল, অথবা যেটা হইতে পারে যে মানে ওইটা হইতে পারে যে তোমার অ্যাবসলিউটলি কোনো টাকা নেই, আর এটা হইতে পারে যে হ্যাঁ তোমার কাছে টাকা আছে, তুমি একটা সার্টেন অ্যামাউন্ট অ্যাটলিস্ট একটা 50% তুমি পে করে রাখবে। কজ একদম ফ্রিতে না শুরু করলে যেটা হয় যে ওনারশিপ না থাকাটা এডটেকের কোর্স কমপ্লিট না করা একটা বড় কারণ। সো সো হেন্স টাকাটা নিয়ে রাখলাম, হয়তো সেটা রিফান্ডেবল হইতে পারে, নাও হইতে পারে। দ্যাট ক্যান বি আনাদার মডেল, এন্ড এই মডেলটা অ্যাকচুয়ালি অলরেডি এক্সিস্ট গ্লোবালি। দিস ইজ নট দ্য মানে and we want to actually venture into that. We want to experiment with it. The better word is we want to experiment on that note. আমরা এখন নিজেরও ফিগার করি না how we are going to do it. So I think আমার মানে কোশ্চেনটা আর একটু অন্যদিকে ছিল। মানে আমার কোশ্চেনটা ইটস নট অ্যাবাউট দ্য বিজনেস মডেল ইটসেলফ। আমার কোশ্চেনটা হচ্ছে যে তোমার ক্রেডিবিলিটি অফ দ্য কমপ্লিশন, যে right, তোমার so একটা কমপ্লিশনকে একটা সার্টেন ক্রেডিবিলিটি দেওয়া, যে তোমার হচ্ছে ফর এক্সাম্পল আমরা যদি এআই এর কথা বলি, যে তোমার কোর্সেরা স্টার্টেড আউট এজ আ মেশিন লার্নিং এডটেক, রাইট? এবং ইভেন্চুয়ালি কোর্সের একটা আলাদা ভেঞ্চার হচ্ছে তোমার ডিপ লার্নিং ডট এআই, ওটা জাস্ট বেসিক্যালি স্পেশালাইজেশন অন ডিপ লার্নিং। এখন ওইটার সার্টিফিকেশনের ভ্যালু অলমোস্ট I think I would say যে to some extent অনেকগুলো জায়গাতে নন এক্সিস্টেন্ট, but at the same right. time there are other ethics, same content, but ওদের সার্টিফিকেশনের credentials হচ্ছে অনেক হাই, এবং হচ্ছে তোমার and ওই credentials গুলো আমি যেটা বলছি অনেকটা কাইন্ড অফ এমবিএ করার মতো। লোকজন এমবিএ করে কেন, যে হ্যাঁ চাকরি করতেছে অনেক দিন ধরে করে, প্রমোশন হচ্ছে না, একটা এমবিএ করি 10 লাখ টাকা দিয়ে, তারপর হচ্ছে $5,000 টাকা বেতন বাড়বে। তো Right. So just to answer you that, so education, everything works as a base of signal. What is a good signal? What is a signal here? Signal is আমি তুমি নটরডেমে কেন পড়তে যাই, আমি তুমি হার্ভার্ডে কেন অ্যাপ্লাই করি, আমি তুমি বুয়েটে কেন যাই, আমি তুমি অক্সফোর্ডে কেন অ্যাপ্লাই করি, বিকজ অফ দ্য সিগন্যাল দ্যাট দে হ্যাভ প্রডিউস। যে সিগন্যালটা কি, যে আমি এখানে পড়লে আমার একটা ভালো চাকরি কিংবা একটা ভালো লাইফের নিশ্চয়তা আছে, দ্যাটস দ্য সিগন্যাল। এডুকেশন বিজনেস মানে বেসিক্যালি ইউনিভার্সিটি যা করতেছে, আমাদের মতো এডুকেশন বিজনেস গুলো কিন্তু তাই করার চেষ্টা করে কিংবা করতেছে, যে এখানে যখন ছেলেপেলেরা মানে দ্যাটস দ্য ওয়ে ইট হ্যাপেন্স বিফোর দে কমান্ড এনি মানি। ওয়াই এম সেইং দ্যাট, যে যখন তুমি মানে যখন এরকম কোনো একটা প্রোগ্রাম যখন আসে, তখন আগে ভালো স্টুডেন্টদেরকে তারা নেয়ার পরে তাদেরকে সাকসেসটা ইনশিওর করে, তাদেরকে ভালো একটা জায়গায় প্লেস করে। দিস গিভস এ সিগন্যাল টু দ্য মার্কেট যে ওকে দেখো আমার এখানে পড়লে তুমি ভালো জায়গায় যেতে
পারবা, তুমি ভালো একটা চাকরি পাবা, তোমার একটা ভালো জীবন হবে। তুমি মানে দ্যাটস হাউ দ্য প্রেস্টিজ অর signal is actually built in the education business. So আমি শিওর তুমি যে প্ল্যাটফর্মস গুলোর কথা বলতেছো, ইটস নট যে তারা আগে কোর্সটা বানাইছে তারপরে তারা পপুলার হয়ে গেছে। আগে হচ্ছে আগে হচ্ছে আগ- আগে হচ্ছে তারা কোর্সটা বানায় এই ফার্স্ট কোহর্টে তাদের স্টুডেন্ট গুলা বিভিন্ন ভালো ভালো জায়গাতে যখন তারা প্লেসড হয়েছে, দ্যাট ক্রিয়েটেড আ সিগন্যাল ফর দোজ ইনস্টিটিউট কিংবা দোজ প্ল্যাটফর্মস। দেন হচ্ছে ওইখানে গিয়ে গিয়ে হচ্ছে স্টুডেন্টরা বলছে যে এখানে কোর্স কমপ্লিট করলে, অথবা দিস ইজ দ্য প্রেস্টিজিয়াস প্ল্যাটফর্ম, এখানে গিয়ে কোর্স কমপ্লিট করলে আমি হচ্ছে কোনো একটা ভালো জায়গায় জব পাবো। আই এম নট শিওর ওয়েদার আনসার ইউর কোয়েশ্চেন কারেক্টলি। No, no, to some extent, yes, but হচ্ছে যে তোমার ওরা ওইভাবে আগায় নাই. That I can say. I don't know about Udacity, but the sphere that approach টা ছিল almost the completely reverse of what you said. ওরা হচ্ছে যে basically ওদের মানে they basically reached out to the star in some certain fields, created courses by them. So why they reached out to the star of that field? That's the signaling they want to give to the student. No, nobody like you and me, তুমি একটা যদি একটা মানে ইন্টারন্যাশনাল এডটেক প্ল্যাটফর্ম যদি খুলো, মানুষজন আসবে না। হোয়াটস দ্য সিগন্যাল দ্যাট উই আর গিভিং দেয়ার? আমাদের তো কোনো সাকসেস আউটকাম নেই, অথবা নর উই আর দ্য এক্সপার্ট অন দ্যাট ফিল্ড। আজকে যদি এনজি যদি এআই এর উপরে একটা নাম না জানা একটা এডটেক প্ল্যাটফর্ম যদি খুলে, মানুষজন জাস্ট দ্য সিগন্যাল যে ওর সাথে কোর্স করলে আমি সাকসেসফুলি কোনো একটা জায়গায় প্লেসড হব, এন্ড দ্য সার্টিফিকেশন মানে এই ব্যাচটা আমি অ্যাসোসিয়েট করতে চাই নিজেকে, ওইটার জন্য হচ্ছে ওর এডটেকে মানুষজন যাবে। দ্যাটস অ্যাকচুয়ালি হোয়াট আই ওয়ান্টেড টু মিন। সো দ্য সিগন্যাল নট অনলি comes from the outcome but also the associated people with it, যে কারা অ্যাকচুয়ালি দিচ্ছে। ওয়াই, আচ্ছা মনে করো মাস্টার ক্লাস কেন তো জনপ্রিয় হইলো? বিকজ অল দ্য টপ পিপল ইন দিস সেক্টর ওইখানে গিয়ে গিয়ে মাস্টার ক্লাস নিচ্ছিল, রাইট? পলিসিতে, তারপর হচ্ছে কুকিং এ, টিভিতে, মিডিয়ার জন্য all the best actors, chefs, all these people were going there. Hence people thought, আচ্ছা এর কাছ থেকে কোর্স করলে এই সার্টিফিকেশনটা নিলে I can signal to the market যে আমি তো ওনার কোর্সটা কমপ্লিট করছিলাম, probably I will be valued, আমি হয়তো বা কোনো একটা জায়গায় জব কিংবা কোনো কিছুটা অ্যাচিভ করতে পারবো। That's how it works. It's any sort of signaling. It doesn't work from vacuum. হ্যাঁ, কোনো না কোনো এক ধরনের সিগন্যালিং এখানে থাকে। Hence people wants to associate. For example, আমি একটা আরেকটা এক্সাম্পল দিই। ইন্ডিয়াতে মাস্টার্স ইউনিয়ন অথবা স্কেলার নামে দুইটা অল্টারনেট এমবিএ প্ল্যাটফর্ম কয়েক বছর আগে লঞ্চ হয়েছে, কোভিড এর টাইমে পার্টিকুলারলি। হোয়াট দে ডিড, সম্ভবত ওইটা না মাস্টার ইউনিয়ন, রাইট? সো ওরা যেটা করলো কোভিড এর টাইমে, তারা হচ্ছে যখন প্রতি বছর তো 2 লাখের মতো স্টুডেন্ট বাইরে এমবিএ মানে অনেক কিছু পড়তে যায় ইন্ডিয়াতে, একটা বিগের চাং যায় হচ্ছে এমবিএ করতে, রাইট? সো কোভিডের জন্য যারা যাইতে পারেনি, ওই বাঞ্চ অফ একটা গ্রুপকে তারা ধরে যেটা বলো যে আচ্ছা তুমি যেহেতু যাইতে পারতেছো না, হোয়াটস ইউর লস, আমি তোমাকে স্কলারশিপে একটা অনলাইনে অল্টারনেট এমবিএ টাইপের কোর্স অফার করছি, তুমি আমার প্ল্যাটফর্মে এসে কোর্সটা করো, অ্যান্ড বিকজ দিস কোর্স ইজ টেকেন বাই অল দ্য বেস্ট পিপল ইন দ্য ইন্ডাস্ট্রি, সো দ্য সিগন্যাল ওয়াজ অলরেডি দেয়ার। এবং স্টুডেন্টরা মনে করলো যে ওকে ওকে হোয়াটস দ্য অপরচুনিটি কস্ট, আমি করি, আমি তো বসেই যেহেতু আছে, আমি যেহেতু বিদেশ যাচ্ছি না, আমাকে স্কলারশিপও দেওয়া হচ্ছে, আমি এখানে যাই। অ্যান্ড মাস্টার্স ইউনিয়ন তারা যেটা করলো যে তারা কিন্তু ভালো ভালো মোটামুটি স্টুডেন্টকে নিয়ে আসছে, একদম কিন্তু মানে মানে বটম লাইনের স্টুডেন্টদেরকে তারা কিন্তু আনে, বটম অফ দ্য পিরামিডের। সো বেস্ট স্টুডেন্টকে এনে তারা খুব জোস ইন্ডাস্ট্রি প্লেয়ারকে দিয়ে, মানে ইন্ডাস্ট্রি এক্সপার্টসদেরকে দিয়ে তাদেরকে ক্লাস করালো। অ্যান্ড দে মেড শিওর যে এই ছেলেপুলে যে প্রথম ব্যাচে যে 50 জনকে তারা পড়াইছে, 50 জন যেন খুব ভালো ভালো জায়গাতে প্লেসড হয়। 50 জন যখন খুব ভালো ভালো জায়গাতে প্লেসড হলো, ওদের যে বেতনটা ছিল ওই বেতনের অ্যাভারেজ করে তারা পরের বছরের বেতনটা সেট করছে। নেক্সট ইয়ার মাস্টার্স ইউনিয়নে তুমি যদি এমবিএ কিংবা কোনো ওই কোর্সে যদি ভর্তি হতে চাও, ইউ হ্যাভ টু পে 22 লাখ টাকা, বিকজ দে আর সো শিওর যে তুমি এই বছর, গত বছরই ছেলে পেলে পাস করে অ্যানুয়াল স্যালারি পাইছে 22 লাখ, তুমি যদি এই বছর যদি 22 লাখ টাকা খরচ করে আমার সাথে যদি আসো, অ্যাটলিস্ট ইউ আর গোইং টু গেট 22 লাখ অর মোর। অ্যান্ড ইট ওয়ার্ক, মানে it attracted the best kind of students and also the best instructor, দুইটা ক্রেম দলা ক্রেম, তাদেরকে নিয়ে আবার তারা হচ্ছে নেক্সট ইয়ার কোর্সটা করেছে। নেক্সট ইয়ার অ্যানুয়াল স্যালারি অ্যাভারেজ চলে গেল 30 লাখ প্লাস।
and it created a loop, মানে a cycle of signals to the market, হুম যে বেস্ট মানে এখানে পড়লে হচ্ছে তোমার জবটাও ইনশিওর হচ্ছে। সো হ্যান্স মাস্টার ইউনি ইজ রাইট নাও $100 million বিজনেস ইনফ্যাক্ট। অ্যান্ড ওইখানেও কিন্তু অ্যাকচুয়ালি মানে এডুকেশন টেকনোলজি বলতে ওরা কিন্তু জুম ক্লাস, গুগল মিটই ইউজ করছে অ্যাট দ্য এন্ড অফ দ্য মানে গুগল ক্লাস, অল দ্যাট থিং। তারা কিন্তু খুব কম্প্রিহেন্সিভ অনলাইন অ্যাসেসমেন্ট কিংবা ওই যে আরো এডটেকের কমিউনিটি, ডাউট সলভিং, এসব কিছু কিন্তু তারা নেয়। দে জাস্ট সলভ ওয়ান সিগনালিং, হুম যে তুমি জব পাবা, অ্যান্ড ইট ওয়ার্কড। সো এডুকেশন বিজনেসটা না, মানে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, যে ফরহাদ আমাকে শুরু দিকে যেটা বললো যে লাইক, অথবা না সরি, যে তানভীরও আমাকে শুরু দিকে যেটা বলে যে লার্নিং আউটকামটা and success outcome is actually the signaling part of education business, and that's the most important thing in education business. তোমার এই সিগন্যালিংটা যদি কাজ না করে, যে আইদার সে একাডেমিকলি সাকসেসফুল কিংবা সে জব করে সাকসেসফুল হয়েছে, your education business is not going to work. And hence Notre Dame, North South University, BUET, Dhaka University, because best people come, best people go out and do great jobs, অথবা ভালো ভালো একাডেমিক রেজাল্ট করে, and creates a cycle of signaling, and the হুম cycle goes on. তুমি যদি তুই কালকে যদি কোনো মাস্টার্স ইউনিয়নের যেটা বললা, হ্যাঁ প্লিজ গো হেড, প্লিজ গো হেড। না, কালকে যদি তুমি কোনো এডটেক বিজনেস যদি করতে চাও, think of the signaling, how you're going to solve it first. স্কিল যদি করতে হয়, সিগন্যালিং কে তোমাকে ক্র্যাক করতেই হবে। তোমার মাস্টার্স ইউনিয়নের যে এক্সাম্পলটি দিল, এটা একটা খুব ভালো একটা মানে একটা অ্যাসপেক্ট অফ দ্য বিজনেস মডেল হচ্ছে ওদের লার্নিং আউটকাম বলো, সাকসেস ফ্যাক্টর বলো, whatever it is literally encoded in the pricing. মানে it's so transparent যে easily can go up and look at that. হ্যাঁ, মানে I understand with that signaling part. I think, and you have answered my question comprehensively. আমার কাছে সবসময় মনে হয়েছে যে তোমার মানে বাংলাদেশে মনে করো বুয়েট বলো কিংবা I must say that as বুয়েটিয়ান আমি আসলে সবখানে প্রিভিলেজ পেয়ে বেড়াইছি, আনডিউ প্রিভিলেজ, যেটা আমার পাওয়া উচিত ছিল না। So I felt like যে হ্যাঁ, কোনো একটা প্ল্যাটফর্ম কি আসলে I think হয়তো এর মধ্যে চলেও আসছে, I am not sure। বেশ কিছু আমি কিছু টেক রিলেটেড কিছু স্টার্টার দিছি যেখানে যারা আসলে ইনস্ট্রাক্টর তারা অ্যাকচুয়ালি ভেটেরান, বেশ বড় বড় জায়গায় কাজ করে আসছে এবং খুব সুন্দর বাংলাতে পড়ায়। পরিধি বলে একটা আছে, পরিধি.io। আমার হচ্ছে হ্যাঁ ওদের সজ্জল মনে হয় নাম, আমাদের এক ব্যাচ সিনিয়র হবেন হয়তো। মানে উনি লিঙ্কডইনে উনি সবসময় বাংলাতে লিখেন এবং ফ্র্যাঙ্কলি স্পিকিং মানে আমি না তখন ফর দ্য ফার্স্ট টাইম ইন মাই লাইফ আমি না তখন প্রথমবারের মতো আমি রিয়েলাইজ করলাম যে আসলে কোনো কিছু মাতৃভাষা শেখার পুরা জিনিসটি আলাদা। তার সে কুবারনেটিস নিয়ে তার একটা ছোট্ট একটা পোস্ট ছিল, খুব বেশি বড় না। And that one, I mean, Kubernetes নিয়ে মনে হয় I have read probably 20 or 30 articles. তোমার হচ্ছে বাট ওই জাস্ট অতটুকু কোনো লেখা ওটা পড়ে হচ্ছে আমার ইনস্ট্যান্ট অনেক কিছু ক্লিয়ার হয়ে গেছে। তো বাট এই যে তোমার বাংলাদেশে অ্যাক্টিভিটিরা তো সবসময় তো বাংলাতেই কি করে, মানে কমিউনিকেশন মোড তো বাংলায়। And on top of that আমরা যদি ওই এই যে তোমার ক্রেডেনশিয়ালস অ্যাড করতে পারি, credentials of credentials on top of the certification of completion, it would be fantastic. But আসলে কিভাবে সিগন্যালটা ক্রিয়েট করতে হবে, whatever it is, এটা বিশাল বড় ডিসকাশন, we don't want to go there. But হ্যাঁ, you have answered my question. Fahad, anymore? I think we are running over. আমরা হ্যাঁ খুব বেশ ভালো ফ্রুটফুল কনভারসেশন ছিল। আমরা মুকিতকে 1 ঘন্টার জন্য ধরে 2 ঘন্টা ধরে কথা বলছি। থ্যাঙ্কস মুকিত, মানে খুব ভালো ফ্রুটফুল কনভারসেশন ছিল আই উড সে। আমাদের ইনসাইট বাড়ছে অনেক। এন্ড হ্যাঁ আই থিংক আচ্ছা এই জিনিসটা হয়তো বাদ দিয়ে যেতে পারে। ওই দিন হচ্ছে তোর ইউটিউবে সার্চ দিচ্ছিলাম বুঝছিস, যে তোর নির্দেশ কোয়ান্টাম লিখে সার্চ দিছি বুঝছিস, আমাদের অবস্থা এতই খারাপ। ফার্স্ট রেজাল্ট আসছে এক মহিলা বুঝছিস, ভিডিও টাইটেল হচ্ছে কেন আমি কোয়ান্টামকে অন্তরে ধারণ করি। এটা হচ্ছে তোর কোয়ান্টাম ম্যাথড।
so whatever it is, I think মানে the direct benefactor of this particular conversation হচ্ছে তুই আর আমি। হ্যাঁ, আমরা জানি না এবার নির্যাস এডটেক লিখে সার্চ করলে কি আসবে, কেন আমি এডটেক কে অন্তরে ধারণ করি। একটু এসি অপটিমাইজ করে দিও ও হ্যাঁ, ইউটিউবে। দেখা যাবে যে কেন আমি অ্যাডটেক অন্তরে ধারণ করে দেখা যাবে থাম্বনেইলে মুকিত। হ্যাঁ, সো হ্যাঁ, মানে আমার যেটা মনে হচ্ছে আর কি, আমরা কনভারসেশন কন্টিনিউ করতে পারবো, বাট আমরা আপাতত একটা পজ দেই এখানে, বা আজকের মতো, পরে যদি আমরা ইয়ে করতে পারি আবার একটা সেকেন্ড একটু। তো যাই হোক, আমরা এন্ড করি। থ্যাংক ইউ মুকিত এগেন, আমরা আবার ডিসকাস করবো অবভিয়াসলি। আর ওকে।